কিছু দেখা যাচ্ছে? জি স্যার। আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই। আচ্ছা, এর আগের দিন তো আমরা মাইক্রোপ্রসেসর নিয়ে একটা জিনিস পড়েছিলাম, সেটা তোমাদের লুৎফুর রহমান স্যারের বই তোমরা যারা যারা ক্লাসে নিয়ে আসো, সেটা হচ্ছে ম্যাক্সিমাম জিনিসই নেওয়া হয়েছে 119 পেজ থেকে শুরু করে 130 পেজের মধ্যে যা আছে সেটা হচ্ছে মাইক্রোপ্রসেসরের পার্ট 1-এ যতটুকু পড়াইছে ততটুকু। আর এখন যেটা পড়াবো সেটা হচ্ছে 131 পেজ থেকে শুরু করে এটা হচ্ছে কত পেজ, 144 পেজ পর্যন্ত যা আছে সেগুলা ম্যাক্সিমাম জিনিস এর মধ্যে থাকবে, কিন্তু অনেক জিনিস এর মধ্যে পাবা না যেগুলা ঘেটে ঘুটে বার করা হয়েছে। কিন্তু মূল টপিকসটা হচ্ছে ওই 131 পেজ থেকে 144 পেজের মধ্যে লুৎফুর রহমান স্যারের বই থেকে নেওয়া হয়েছে, মেন আইডিয়াটা আর কি। এই যে এখন একজন একজন করে আসবে, দেরি হবে ক্লাসে। তো দেখা যাচ্ছে তো সবকিছু? সবাই দেখতে পাচ্ছ? রেসপন্স করে জি জি স্যার, দেখা যাচ্ছে। আসো, আমরা এর আগের দিন ক্লাসিফিকেশন পড়েছিলাম কিছু মাইক্রোপ্রসেসরের, এখন আমরা পড়বো জেনারেশন। অনেকই সময় অনেকে হচ্ছে জেনারেশনের ক্লাসিফিকেশনের মধ্যে জেনারেশনটা ঢুকায় যায়, কিন্তু বেসিক্যালি জেনারেশনটা আলাদা, ক্লাসিফিকেশনটা আলাদা। তো জেনারেশনটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট না পরীক্ষার জন্য, তবুও জেনে রাখতে হবে। তো দেখো, মাইক্রোপ্রসেসরের জেনারেশনকে আবার এক একটা জেনারেশনকে আবার এক একটা বই অথবা এক একটা অথর এক এক ভাবে ভাগ করেছে। তোমাদের লুৎফুর রহমান স্যারের যে বইটা তোমরা পেয়েছো বা তোমাদেরকে যেটা রেকমেন্ড করা হয়েছে, সেই বইটাতে মাইক্রোপ্রসেসরের জেনারেশনটাকে 4টা ভাগে বেসিক্যালি ভাগ করা হয়েছে: ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন এবং ফোর্থ জেনারেশন। না, এখন যদি বারবার হ্যাঁ, 4টা জেনারেশন বেসিক্যালি ভাগ করা হয়েছে। তো তোমার সব স্লাইড চেঞ্জ হয়েছে, দেখতে পাইছো তো? ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন জি স্যার, দেখা দেখতে পাচ্ছ? যাচ্ছে। গুড। তো ফার্স্ট জেনারেশনটা, প্রতিটা জেনারেশনে একটা জিনিস মনে করবা, কিছু না কিছু ইমপ্রুভমেন্ট হয়েছে, কিছু না কিছু ইমপ্রুভমেন্ট হয়েছে, যার কারণে এটা জেনারেশনটাকে অন্যভাবে একটা ক্যাটাগরাইজ করা হয়েছে। ফার্স্ট জেনারেশন যে মাইক্রোপ্রসেসরটা, সেই মাইক্রোপ্রসেসরটা যেটা করতো সেটা হচ্ছে যে, আমরা সবাই জানি যে মাইক্রোপ্রসেসর যেটা কাজ করে সেটা হচ্ছে যে প্রসেস করে, ইনফরমেশনটাকে প্রসেস করে, বা একটা কম্পিউটারের হার্ট বলা যায় মাইক্রোপ্রসেসরটা। আমাদের যেমন একটা ফুল, মানে আমাদের আমাদের প্রতিটা কি বলবো, হিউম্যান অর্গানই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সবচেয়ে যদি গুরুত্বপূর্ণ কিছু বলতে হয় সেটা হচ্ছে ব্রেন। কোনো একটা কারণে যদি ব্রেনে ড্যামেজ হয় তাহলে বলা যায় যে এই মুহূর্তে সে ব্রেন ডেড। হ্যাঁ, তো ঠিক ওই রকমই যদি চিন্তা করতে হয় একটা কম্পিউটারের মধ্যে, মাইক্রোপ্রসেসর যদি কোনো এক কারণে নষ্ট হয়ে যায় তাহলে বলতে হবে যে কম্পিউটারটা নষ্ট হয়ে যায়। তো মাইক্রোপ্রসেসরটা হচ্ছে ঠিক এরকমই একটা জিনিস। তো ফার্স্ট যে মাইক্রোপ্রসেসরটা আমাদের তৈরি হয়েছিল, আমার কম্পিউটার ম্যানুফ্যাকচারার তৈরি করেছিল, যেটা সেটা কি করতো, সেটা হচ্ছে যে 1971 থেকে 1972 সালের মধ্যে এটাকে যে মাইক্রোপ্রসেসর গুলো এসেছিল সেটাকে বলা হয় সাধারণত ফার্স্ট জেনারেশন মাইক্রোপ্রসেসর। এই ফার্স্ট জেনারেশন মাইক্রোপ্রসেসরটা যেটা কাজ করতো সেটা হচ্ছে যে ইনস্ট্রাকশনকে নিয়ে আসতো, মানে মেমোরি থেকে সেটাকে ডিকোড করতো এবং সেটাকে এক্সিকিউট করতো। এটাই তো বেসিক্যালি একটা মাইক্রোপ্রসেসরের কাজ, একটা ইনফরমেশনকে নিয়ে আসা
সেটাকে ডিকোড করা, কি ইনস্ট্রাকশন দিয়েছে ইউজার সেটাকে ডিকোড করা বা সেটাকে বোঝা, এবং ফাইনালি যে কাজটা করতে বলা হয়েছে সেই কাজটা করা, এইটাই হচ্ছে মাইক্রোপ্রসেসরের কাজ। কিন্তু ফার্স্ট জেনারেশন যে মাইক্রোপ্রসেসর ছিল সেই মাইক্রোপ্রসেসরটা এই কাজটাই করতো, কিন্তু প্রবলেম যেটা ছিল সেটা হচ্ছে সিকোয়েন্সিয়ালি করতো। মানে হচ্ছে ধরে নাও যে তোমার 10 লাইনের কোনো একটা ইনস্ট্রাকশন, এই 10 লাইন ইনস্ট্রাকশনের মধ্যে প্রতিটা লাইন ধাপে ধাপে কাজ করতো। মানে হচ্ছে ফার্স্ট ইনস্ট্রাকশন প্রথমে, তারপর দ্বিতীয় ইনস্ট্রাকশন শেষ হতো, তারপর দ্বিতীয় ইনস্ট্রাকশন, তারপর শেষ হতো, তারপর তৃতীয় ইনস্ট্রাকশন, এইভাবে ধাপে 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 যেত। যার কারণে যেটা হতো, যেটা হচ্ছে এটা সিকোয়েন্সিয়াল ধাপ ফলো করলেও যেটা প্রবলেম হতো যে অনেক সময় লেগে যেত। তো দেখো ফার্স্ট জেনারেশন মাইক্রোপ্রসেসরটা কি বলছে। The first generation the microprocessor that was introduced in 1971 to 72 were referred to as the first generation systems. First generation microprocessors processed their instructions serially, মানে একটার পর একটা। They fetched the instruction, তারা ইনস্ট্রাকশন নিয়ে আসতো, ডিকোড করতো, ডিকোডেড ইট and then executed it, তারপরে এটাকে এক্সিকিউট করতো। When an instruction was completed, যখন একটা ইনস্ট্রাকশন সম্পূর্ণ হতো, the microprocessor updated the instruction pointer and fetched the next instruction. যখন কোন একটা ইনস্ট্রাকশন শেষ হয়ে যেত, একটু চিন্তা করে দেখো, তোমাদের এর আগের মাইক্রোপ্রসেসরে কিছু আমরা পড়াইছিলাম, যে রেজিস্টার পড়াইছিলাম, সেখানে কিছু একটা ছিল ইনস্ট্রাকশন রেজিস্টার। সেই ইনস্ট্রাকশন রেজিস্টারটা কি করতো, সে গ্রিন ফ্ল্যাগ দিয়ে দিত, অথবা কোনো একটা পয়েন্টার সিস্টেম যদি থাকে সেই পয়েন্টার সিস্টেমে হয়তো বা জিরো করে দিত। জিরো করার অর্থ হচ্ছে যে তার কাছে এমন কোনো ইনস্ট্রাকশন নাই, সে তখন নতুন একটা ইনস্ট্রাকশন নিয়ে আসতো। আমার কথা বলার অর্থ হচ্ছে যে ফার্স্ট জেনারেশন যে মাইক্রোপ্রসেসরটা ছিল সেই কাজটাই করতে হবে সিরিয়ালি, একটার পর একটা, একটা শেষ না হওয়া পর্যন্ত আরেকটা যেতে পারতো না। যার কারণে যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা হচ্ছে, যদি লম্বা কোনো ইনস্ট্রাকশন থাকতো সেই লম্বা ইনস্ট্রাকশনটা তাদের এক্সিকিউট করতে অনেক সময় লাগতো। তো এবার আসলো সেকেন্ড জেনারেশন মাইক্রোপ্রসেসরটা। সেকেন্ড জেনারেশন মাইক্রোপ্রসেসরে যে ধরনের টেকনোলজি ইন্ট্রোডিউস করা হয়েছে সেটাকে বলা হয় পাইপলাইনিং। আমরা সবাই জানি, আমি তোমাদেরকে যখন ক্লাসে বাসটা বুঝিয়েছিলাম তখন মেমোরিতে যখন বোঝাচ্ছিলাম বাস জিনিসটা কি, বাস হচ্ছে যে একটা রাস্তার মতো, যে রাস্তার মধ্যে গিয়ে ডাটা পাস করে বা ইনস্ট্রাকশন পাস করে। ঠিক সেই রকম ভাবে পাইপলাইনিং হচ্ছে এমন একটা টেকনোলজি যে টেকনোলজির মধ্যে দিয়ে ইনস্ট্রাকশন বা ডাটাটা পাস করে। আমাদের বাসার ট্যাঙ্কে যেরকম পাইপ আছে, ঠিক ওই রকমও মাইক্রোপ্রসেসরের মধ্যে খুবই ছোট 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 কিছু পাইপ আছে, যে পাইপের মধ্যে দিয়ে ইনস্ট্রাকশনটা আমাদের পাস হয়। তো দেখো এখানে কি বলেছে, দ্য সেকেন্ড জেনারেশন ক্যান বি ডিস্টিংগুইশড ফ্রম দ্য ফার্স্ট জেনারেশন বাই পাইপলাইনিং। তার মানে হচ্ছে সেকেন্ড জেনারেশন থেকে ফার্স্ট জেনারেশনকে পার্থক্য করা যায় পাইপলাইনিং প্রসেসের মাধ্যমে। পাইপলাইনিং ইজ দ্য প্রসেস অফ অ্যাকুমুলেটিং ইনস্ট্রাকশন ফ্রম দ্য প্রসেসর থ্রু এ পাইপলাইন। এই প্রসেসের মধ্যে ইনস্ট্রাকশনকে সংগ্রহ করা হয় প্রসেসর থেকে একটা পাইপের মাধ্যমে। ইট অ্যালাউজ স্টোরিং অ্যান্ড এক্সিকিউটিং ইনস্ট্রাকশন ইন অ্যান অর্ডারলি প্রসেস। এই প্রসেসের এটা অ্যালাউ করে আমাদের ইনস্ট্রাকশনকে স্টোর করতে এবং একই সাথে কোনো একটা ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করতে একটা সিস্টেমেটিক প্রসেসের মাধ্যমে। ইট ইজ অলসো নোন অ্যাজ পাইপলাইনিং প্রসেসিং। এবার হচ্ছে থার্ড জেনারেশন। ইন দ্য থার্ড জেনারেশন অফ মাইক্রোপ্রসেসর সুপার স্কেলার প্রসেসর ইজ ইন্ট্রোডিউসড। ফার্স্ট জেনারেশনটা যে মাইক্রোপ্রসেসর, সেই ফার্স্ট জেনারেশন মাইক্রোপ্রসেসরের কাজ ছিল সিরিয়ালি ইনস্ট্রাকশন এক্সিকিউট করা। সেকেন্ড জেনারেশন যে মাইক্রোপ্রসেসর সেখানে আসলো পাইপলাইনিং। থার্ড জেনারেশন যে মাইক্রোপ্রসেসর সেখানে আসলো সুপার স্কেলার প্রসেসিং। A superscalar processor is a specific type of microprocessor that uses instructional level parallelism to facilitate more than one instruction executed during a clock cycle. এতদিন পর্যন্ত আমাদের যেসব মাইক্রোপ্রসেসর গুলো ছিল সেগুলোতে যেটা হতো যে একটা ক্লক সাইকেলের মধ্যে একটাই আমাদের ইনস্ট্রাকশন এক্সিকিউট হতো। কিন্তু থার্ড জেনারেশন যে মাইক্রোপ্রসেসর, সেখানে সুপার স্কেলার প্রসেসর নামে একটা জিনিস ইন্ট্রোডিউস করা হলো, একটা সিস্টেম ইন্ট্রোডিউস করা হলো, যেই সিস্টেমের মধ্যে আমরা একটা ক্লক সাইকেলের মধ্যে অনেকগুলা ইনস্ট্রাকশন একই সাথে করতে পারছি, এক্সিকিউট করতে পারছি। জিনিসটাকে অনেকটা বলা হয় প্যারালালিজম। মানে একই সাথে অনেকগুলা ইনস্ট্রাকশন একই সাথে এক্সিকিউট করা যাচ্ছে বা একই সাথে ইনস্ট্রাকশন গুলা নিয়ে আসা যাচ্ছে, একই সাথে স্টোর করা যাচ্ছে এবং ফাইনাল এক্সিকিউশন করা যাচ্ছে। এটা হচ্ছে থার্ড জেনারেশন মাইক্রোপ্রসেসর। এবং ফোর্থ জেনারেশন মাইক্রোপ্রসেসরটা কি, থার্ড জেনারেশনটাতে সুপার স্কেলার প্রসেসর এবং ফোর্থ জেনারেশনটা হচ্ছে মাল্টিপল সুপার স্কেলার। মানে এখানে হচ্ছে আরো অনেকগুলো সুপার স্কেলার প্রসেসরকে টেকনোলজি নিয়ে আসা হলো,
যার ফলে মাইক্রোপ্রসেসরের কর্মদক্ষতা আরো বেড়ে গেল। এটা হচ্ছে একটা জেনারেশনকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। তোমাদের গতদিনে যে ভাগ ইয়েগুলো পড়াইছিলাম, ক্লাসিফিকেশনের লাস্টে একটা ছিল রিস্ক ভার্সাস সিস। তো রিস্ক এবং সিস তোমরা মনে হয় তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিছিলাম না কি জানি দিছিলাম, তখন ওখানে রিস্ক অথবা সিস ছিল। তো হয়তো সেখানে অনেকে পড়েছো। তো রিস্ক এবং সিস জিনিসটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। যেহেতু এর আগে সিলেবাসটা আমার তোমাদের যে স্পেসিফিক সিলেবাসটা, এই সিলেবাসটা আমার হাতে ছিল না, সেই জন্য রিস্ক অফ সিসকে অতটা গুরুত্ব দিইনি, কিন্তু তোমাদের জন্য রিস্ক এবং সিসটা বেশি গুরুত্বপূর্ণ অনেক। তো রিস্ক এবং সিস মাইক্রোপ্রসেসরের একটা মানে ইনস্ট্রাকশনটা কিভাবে হ্যান্ডেল করে বা ইনস্ট্রাকশনটা মাইক্রোপ্রসেসরকে কিভাবে দেওয়া যায়, এর উপর ভিত্তি করে মাইক্রোপ্রসেসরকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রিস্ক আর একটা হচ্ছে সিস। নতুন স্লাইডে এসেছি, সবাই দেখতে পাচ্ছ তো? না স্যার, আগেরটাই। স্লাইড চেঞ্জ হয়েছে, রিস্ক আর সিস আসেনি? না স্যার, জেনারেশনেরটা শুধু এখন আছে স্যার। আচ্ছা থামো, তোমাদেরকে আমি গ্রুপে শেয়ার করে দিচ্ছি এখন। এরকম প্রবলেম শুরু করলো না, এর আগে তো ভালোই চলছিল। তোমাদের গ্রুপে দিয়ে দিছে, একটু নিয়ে নাও। সবাই পাইছো গ্রুপে? জি স্যার। হুম। তো দেখো রিস্ক এবং সিস, as we all know that according to the speed we can classify microprocessor in risk or sis। ক্লাসিফাই করতে পারবো রিস্ক অথবা সিস অনুসারে। রিস্ক কি জিনিসটা কি? রিস্ক স্ট্যান্ডস ফর রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। রিস্কের অর্থ হলো রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। ইট ইজ আ মাইক্রোপ্রসেসর that is designed to perform a smaller number of computer instructions so that it can operate at a higher speed। দেখো আমরা কি বলেছিলাম, আমাদের কম্পিউটারে কি থাকে? ইনস্ট্রাকশন থাকে। আমরা ইনস্ট্রাকশন দিয়ে আমাদের কাজগুলা করি। আমরা হয়তো বা ইয়ে করি, কম্পিউটারে দেখা যাচ্ছে ক্লিক করতেছি, যার কারণে হয়তো বুঝতে পারতেছি না যে আমরা কি ইনস্ট্রাকশন দিচ্ছি, কিন্তু এইসব একটা ক্লিকের ক্ষেত্রেও হাজার হাজার লাইনের ইনস্ট্রাকশন আছে। তো এই ইনস্ট্রাকশন গুলা অনেক সময় দেখা যায় যে অনেক কমপ্লেক্স হয়, অনেক বড় হয়। রিস্ক হচ্ছে সেই ধরনের মাইক্রোপ্রসেসর, যে মাইক্রোপ্রসেসরে যে ইনস্ট্রাকশন গুলা ব্যবহার করা হবে সেগুলো হচ্ছে ছোট ছোট ইনস্ট্রাকশন, যাতে করে মূল লক্ষ্যটা হচ্ছে আমাদের মাইক্রোপ্রসেসরটা খুব দ্রুত কাজ করতে পারে। যার কারণে এইখানে যে ইনস্ট্রাকশন গুলা ইউজ হবে সেগুলো হবে ছোট ইনস্ট্রাকশন। এটাকে ডিজাইন করাই হয়েছে ছোট ছোট ইনস্ট্রাকশন গুলাকে পাস করার জন্য। It is a microprocessor that is designed to perform a smaller number of computer instructions so that it can operate at higher speed. As we all know that each instruction type that a computer must perform require additional transistor and circuitry. A larger list of set of computer instructions tend to make the microprocessor more complicated and slower in operation. আমরা সবাই জানি যে যত ইনস্ট্রাকশন আমরা ইউজ করব সেগুলোকে স্টোর করার জন্য, ওখান থেকে ডাটা নেওয়ার জন্য, ইনস্ট্রাকশনকে স্টোর করার জন্য, রেজাল্টটা স্টোর করার জন্য আমাদেরকে ট্রানজিস্টর অথবা সার্কিট বেশি লাগবে আমাদের, যেটা হচ্ছে যে কম্পিউটার আর্কিটেকচারটাকে অনেক কমপ্লিকেটেড করে ফেলে। সেই জন্য আমাদের এমন একটা সিস্টেম দাঁড় করানো হয়েছে রিস্ক মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে, যাতে করে আমরা কমপ্লেক্স ইনস্ট্রাকশন নিব না, খুব সিম্পল ইনস্ট্রাকশন নিব, খুব ছোট ছোট ইনস্ট্রাকশন নিব। যার ফলে যেটা হবে, আমাদের কম্পিউটারের কাজটা বা আমাদের মাইক্রোপ্রসেসরের কাজটা খুব দ্রুত কাজ করে। These microprocessor or chips take advantage of the fact that most of the instruction of our computer processor are relatively simple and computers are designed to handle those simple instructions extremely quickly। যেখানে দেখা যাচ্ছে যে আমাদের আমাদের যেসব সাধারণত কম্পিউটারের যেসব ইনস্ট্রাকশন গুলো থাকে সেগুলো অনেক বড়, দূর থেকে দেখলে অনেক বড় মনে হবে, কিন্তু তুমি যদি
মানে তোমরা যদি কেউ কম্পিউটারের ইনস্ট্রাকশন গুলা অ্যানালাইজ করো, তখন দেখবা যে ওই ইনস্ট্রাকশন গুলাকে হয়তো বা দেখে মনে হচ্ছে 1000 2000 লাইনের, কিন্তু প্রতিটা ইনস্ট্রাকশন যদি 4 5 লাইনে আলাদা আলাদা করে ভাগ করে ফেলা যায়, এবং ভাগ করে যদি আলাদা আলাদা প্রসেসরের মধ্যে দিয়ে পাঠানো যায়, তখন দেখা যাবে যে ওটা তো কাজটা খুব সিম্পল হয়ে যাচ্ছে। সেই জন্য এটাই হচ্ছে রিস্কের মেন টার্গেটটা, যে আমরা আমাদের ছোট 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 ইনস্ট্রাকশন গুলোকে ভাগ করে নেব, এবং ভাগ করে নেওয়ার ফলে আমাদের কি করবে, আমাদের প্রসেসরটা খুব দ্রুত কাজ করবে। তো মেইন ফিচার কি কি আছে, রিস্ক ইনস্ট্রাকশন আর সিম্পল ইন নেচার, মানে ইনস্ট্রাকশন গুলো খুব ছোট এবং সিম্পল হয়। রিলেটিভলি ফিউ অ্যান্ড সিম্পল অ্যাড্রেসিং মোড মানে বলে যে মাধ্যমে বা যে পদ্ধতিতে আমরা কম্পিউটারের মেমোরি থেকে মাইক্রোপ্রসেসর ডাটাকে নিয়ে আসে। যেমন ধরো, আমি একটা সিম্পল উদাহরণ দিই, ধরে নাও যে তোমরা যারা সি প্রোগ্রামিং করছো ইন্টারে, তাদের হয়তো বা এরকম একটা দেখছিল যে দুইটা ইন্টিজারের যোগফল, তো আমরা কিভাবে ইন্টিজার কল করতাম, ইন্টিজার এ বি কল করতাম, যে ইন্টিজারের ভ্যালু এ বি এর একটা ভ্যালু দিতাম, দিয়ে বলতাম যে এ প্লাস বি ইকুয়াল টু সি, দিয়ে সি এর একটা জায়গায় ভ্যালু, সি এ আমরা রেজাল্টটা শো করতাম। কিন্তু এই যে ইন্টিজার এ বি একটা কল করলাম, দিয়ে এ আর বি এর একটা ভ্যালু দিয়ে দিলাম, ধরে নাও 2 আর 3, তার মানে হচ্ছে কি 2 আর 3 তো মেমোরির মধ্যে কোনো একটা জায়গায় জমা থাকলো, সেই ইনস্ট্রাকশন যখন আমরা কোনো কম্পিউটারকে দিচ্ছি যেটা আমাদের যোগ করো, তখন ওই মেমোরি থেকে মাইক্রোপ্রসেসর ডাটাটাকে নিয়ে আসে। এই ডাটাটাকে নিয়ে আসার মাধ্যমটা বা পদ্ধতিটাকে বলা হচ্ছে অ্যাড্রেস করা। যে পদ্ধতিতে আমরা মেমোরির ডাটাটা অ্যাড্রেস করছি সেটাকে বলা হয় অ্যাড্রেসিং মোড। এই রিস্ক মাইক্রোপ্রসেসরের মধ্যে অ্যাড্রেসিং মোডটা খুব ইজি হয়। রিস্ক মাইক্রোপ্রসেসরের যে ইনস্ট্রাকশন গুলা, সেই ইনস্ট্রাকশন গুলা খুব সিম্পল হয়। রিস্ক মাইক্রোপ্রসেসর খুব দ্রুত কাজ করে, ইনস্ট্রাকশন এক্সিকিউটস ফাস্টার। রিস্ক ইনস্ট্রাকশন এক্সিকিউটস ওয়ান ইনস্ট্রাকশন পার ক্লক সাইকেল, একটা ক্লক সাইকেলে একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করে। কম্পারেটিভলি লার্জ নাম্বার অফ রেজিস্টার্স ইন দ্য প্রসেসিং ইউনিট, যেহেতু রেজিস্টারের সংখ্যাটা বেশি, আর এখানে হচ্ছে যে এফিশিয়েন্ট ইনস্ট্রাকশন পাইপলাইনিং, এখানে যে পাইপলাইনিং প্রসেসটা করা হয়েছে, সেই পাইপলাইনিংটা খুব সুন্দর, এফিশিয়েন্ট। ডিসঅ্যাডভান্টেজটা কি, risk in instruction size is reduced, but more instructions are required to perform an operation, so the length of the program is increased. হয়তোবা আমাদের সাইজটা কমতেছে, কিন্তু আমাদের প্রোগ্রামের মানে মোট ইনস্ট্রাকশনের সাইজটা হয়তোবা ছোট। আমরা যেটা বলেছিলাম যে আমাদের প্রোগ্রামের ইনস্ট্রাকশন হয়তো অনেক বড়, সেটাকে আমরা ভাগ 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 করে নিলাম, কিন্তু সেটার ফলে প্রোগ্রামের লেন্থটা তো ঠিকই থাকলো, বেড়ে গেল প্রোগ্রামের লেন্থটা। ইট ফাইন্ডস ইজ ডিফিকাল্ট ইন প্রসেসিং কমপ্লেক্স ইনস্ট্রাকশন এন্ড কমপ্লেক্স অ্যাড্রেসিং মোড। শুধু আমরা যদি রিডিউস ইনস্ট্রাকশন দিয়ে গোটা কম্পিউটার চালাতে চাই তাহলে তো হবে না, কারণ আমাদের গোটা কম্পিউটারটা অনেক কমপ্লেক্স কিছু কমপ্লেক্স ইনস্ট্রাকশনের উপর বেস করে চলে। তো সেই জন্য কমপ্লেক্স ইনস্ট্রাকশন যদি আমাদের দিতে হয়, তাহলে আমাদের রিস্ক ইনস্ট্রাকশন দিয়ে চলবে না, আমাদের তখন সিসকে আলটিমেটলি যেতেই হবে। সেই জন্যই সিসকে এর অর্থ হলো বা অ্যাব্রিভিয়েশনটা হলো কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। In a CISC processor, a single instruction has several low-level operations that makes the CISC instruction short but complex. The main feature of the CISC microprocessors are large number of instructions. এখানে ইনস্ট্রাকশনের অনেক সংখ্যাটা বেড়ে যায়। Larger number of addressing mode, just ওটার উল্টা। The code size is comparatively shorter, which minimizes the memory requirement. এখানে যেহেতু কোডটা ছোট, কারণ কি, কারণটা হলো যে আমাদের রিস্ককে আমরা কি করেছিলাম, আমাদের গোটা ইনস্ট্রাকশনকে কিছু কিছু ছোট ছোট অংশে ভাগ করে ফেলেছিলাম, ভাগ করে যাওয়ার কারণে ওখানে কোডের সংখ্যাটা বেড়ে গেছিল। কিন্তু এখানে তো কমপ্লেক্স, যখন ইনস্ট্রাকশনটা কমপ্লেক্সই থাকলো, সেখানে আমাদের কোডকে তার মানে গোটা ইনস্ট্রাকশনকে তার ভাঙার প্রয়োজন হচ্ছে না। ভাঙার যদি প্রয়োজন না হয়, সেই জন্য আমাদের কমপ্লেক্স ইনস্ট্রাকশনই থাকছে, যার কারণে কোডের সাইজটাও ছোট হচ্ছে। Execution of a single instruction accomplishes several low-level tasks. Several cycles may be required to execute one instruction. এবং কয়েকটা ক্লক সাইকেল, এর আগেটাতে লাগছিল একটা ক্লক সাইকেল একটা ইনস্ট্রাকশন, এখানে লাগছে কয়েকটা ক্লক সাইকেল লাগতে পারে একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করার জন্য। আর ডিসঅ্যাডভান্টেজটা কি, দো দ্য কোড সাইজ ইজ মিনিমাইজড বাট ইট রিকোয়ার্স সেভারাল ক্লক সাইকেলস টু এক্সিকিউট এ সিঙ্গেল ইনস্ট্রাকশন। এখনো মনোযোগ আসছে, অনেকগুলো ক্লক সাইকেল লাগতেছে আমাদের একটা ইনস্ট্রাকশন পাস করার জন্য। আর ইমপ্লিমেন্টিং পাইপলাইনিং ফর দিস ইনস্ট্রাকশন
ইজ এ বিট কমপ্লিকেটেড। আমরা যে পাইপলাইনিং প্রসেসটা একটু আগে দেখলাম, সেই পাইপলাইনিং প্রসেসটা এই সিস্ক মাইক্রোপ্রসেসরের জন্য ইফেক্টিভলি ইমপ্লিমেন্ট করার জন্য করাটা একটু ডিফিকাল্ট। এতক্ষণ যেগুলো বলেছি সেটা এখানে আছে, ডিফারেন্সটা পড়ে নিবা। হয়তো বা কোশ্চেন এরকম হতে পারে যে রিস্ক এবং সিস মাইক্রোপ্রসেসর বলতে কি বুঝো, দুইটা তিনটা পার্থক্য দাও, এরকম কিছু একটা কোশ্চেন হতে পারে এখান থেকে। সেই জন্য রিস্ক এবং সিস্টের কথা বললে যেগুলো বলা হয়েছে সেগুলো বলে পার্থক্যটা দিতে হবে এখানে। এই কোশ্চেন যদি আসে সর্বোচ্চ 4 মার্ক বা 3 মার্ক। এবার আসো স্পেশাল প্রসেসর। ইন দ্য মডার্ন কম্পিউটার there exist some processors which are used in some special purposes. আমরা এই আগ পর্যন্ত যেগুলো প্রসেসর পড়েছি সেগুলো ছাড়াও কিছু কিছু প্রসেসর আছে, যেসব প্রসেসর গুলোকে আমাদের মডার্ন আমাদের দুনিয়াতে এগুলো ইউজ করতে হয়। সেটার মধ্যে একটা হচ্ছে কো প্রসেসর। কো প্রসেসর জিনিসটা কি? A co-processor is a special chip that is designed to manipulate numbers or perform some other specialized functions more quickly than the basic microprocessor circuits could perform the same task. এই কোপ্রসেসর যে স্পেশাল চিপ, এটা হচ্ছে এক ধরনের স্পেশাল চিপ যেটাকে ডিজাইন করা হয়েছে ম্যানিপুলেট করার জন্য। ম্যানিপুলেট মানে হচ্ছে কোনো ধরনের অপারেশন পারফর্ম করার জন্য। সাম আদার স্পেশালাইজড ফাংশন মোর কুইকলি, যেটা হচ্ছে যে আমাদের যেগুলো কম্পিউটারে বেসিক প্রসেসর থাকে সেই বেসিক প্রসেসরের চাইতে আরেকটু কুইকলি এই ধরনের কাজগুলো করতে পারবে এই ধরনের প্রসেসর গুলো। ইট রিডিউসেস দ্য বার্ডেন অন দ্য বেসিক প্রসেসর সার্কিটারি অ্যান্ড অ্যালাউইং ইট টু ওয়ার্ক অন এন অপটিমাম স্পিড। এর কাজটা হচ্ছে যে আমাদের যে মেইন প্রসেসরটা থাকে সেই মেইন প্রসেসর থেকে কিছু কাজটা নিয়ে নেওয়া, কাজটা নিয়ে মেন যে প্রসেসরটা সেই প্রসেসরটাকে একটু হালকা করে দিয়ে, যাতে করে ও ওর কাজ নিজের মতো করতে পারে। আমাদের বাসাতে হয়তো এরকম অনেকে আছে যে হয়তো নিজেদের বোন আছে অথবা হয়তো ছেলেরা অনেক সময় কি করে যে মায়ের কাছ থেকে কিছু কাজ বলে দেয়, তুমি এই কাজটা আমাকে দিয়ে দাও, আমি কাজ করে দিচ্ছি। অথবা বাবা বাজারে যাচ্ছে, বলছে যে তোমাকে যাওয়ার দরকার নাই, তুমি অফিসে যাও, আমি বাজারে যাচ্ছি। তাহলে কি হলো, বাবার উপর থেকে বার্ডেনটা কমায় নিল, দিয়ে সে নিজের মতো কাজ করছে, বাবা তার অফিসে যাচ্ছে। ঠিক এই কো প্রসেসরের কাজটা হচ্ছে ঠিক ওই রকমই, যে সে মেন যে প্রসেসর সেই মেন প্রসেসরের উপর থেকে কিছু কাজ নিয়ে নিবে, নিয়ে মেন যে প্রসেসরটা থাকবে সেই মেন প্রসেসরকে তার নিজের মতো রান করতে দিবে। তাহলে যেটা হবে যে মেন প্রসেসরকে আর ওই কাজগুলোর উপর চিন্তা করতে হচ্ছে না, সে নিজের মতো করে কাজ করতেছে। A co-processor is a chip that works side by side with the computer's main processor. Main processor সাথে সাথে কাজ করে। The co-processor handles some of the more specialized tasks such as doing math calculations, displaying graphics on the screen, thereby taking the workload off the main processor so it can go on with the business of directing and keeping order of the whole show. তার মানে হচ্ছে যে এই ছোট ছোট কিছু কাজ, যেমন ম্যাথের ক্যালকুলেশন করা, আমাদের ডিসপ্লেতে কোনো কিছু হয়তো বা শো, গ্রাফিক্স শো করা, এগুলা হচ্ছে মেন প্রসেসরের কাছ থেকে দায়িত্ব নিয়ে নেয়। দায়িত্ব নিয়ে নেওয়ার ফলে যেটা কি করে, মেন প্রসেসরকে হালকা করে দেয়, হালকা করে দিয়ে মেন প্রসেসরের মতো করে নিজের থেকে রান করে, আর এই হচ্ছে বাকি কাজগুলো করে। A co-processor is installed to reduce the burden of the computer CPU and thus free it for more general duties such as transferring data, handling mechanical tasks. আরেকটা হচ্ছে কি ইনপুট আউটপুট প্রসেসর। The input output processor or IO processor is a processor separate from the CPU designed to handle only input output processes for a device on the computer. ইনপুট আউটপুট প্রসেসরের কাজটা হচ্ছে আমাদের মেইন প্রসেসরের থেকে এটা আলাদা থাকবে এবং আলাদা থেকে শুধুমাত্র ইনপুট আউটপুট যেসব ডিভাইস গুলো থাকবে, ইনপুট আউটপুট ডিভাইসের ইনপুট আউটপুট ফাংশনটাকে পারফর্ম করা, এবং ইনপুট আউটপুট যতগুলো ইনস্ট্রাকশন আছে সেই সব ইনস্ট্রাকশন গুলা মেইন প্রসেসরের কাছে যেতে না দিয়ে নিজের কাছে নিয়ে নেওয়া এবং সেই সব ইনস্ট্রাকশন গুলা নিজের থেকে এক্সিকিউট করা। The input output processor is capable of performing actions without the interruption or intervention from the CPU. যদি একটা ইনপুট আউটপুট প্রসেসর লাগানো হয়, এ হচ্ছে সেই রকম ক্ষমতা দেয়া আছে তার, যে যাকে মেইন প্রসেসরের কাছ থেকে কোনো ইনস্ট্রাকশন নিতে হবে না, সে নিজেই পারবে আলাদা করে কাজ করতে। A large set of input output devices can be controlled with minimum supervision from the CPU.
অনেক ইনপুট আউটপুট ডিভাইস আমাদের একটা সেন্টার প্রসেসিং সিস্টেমে ইন্ট্রোডিউস করা যেতে পারে বা লাগানো যেতে পারে, যেখানে ইনপুট আউটপুট প্রসেসরের কাজ হবে বা ওই মেন প্রসেসরের কাজ হবে খুবই মিনিমাম কিছু কাজ করা। মেন কাজটা সামলাবে হচ্ছে ইনপুট আউটপুট প্রসেসর। The CPU only needs to initiate the input output processor by telling it what activities are needed to perform. শুধু সিপিইউ এর কাজ হবে ইনপুট আউটপুট প্রসেসরকে ওইটুকু বলে দিয়া, সিপিইউ বলতে এখানে বলছি মেন সিপিইউ এর কাজ হবে ইনপুট আউটপুট প্রসেসরকে শুধু এইটুকু বলে দিয়া কি করতে হবে, বাকিটুকুর দায়িত্ব ইনপুট আউটপুট প্রসেসর সে নিজের মতো করে কাজ করে নেবে। Once the necessary actions are performed, the input output processor then provides the result to the CPU. যখন কাজ শেষ হয়ে যাবে ইনপুট আউটপুট প্রসেসর রেজাল্টটা শো করবে বা প্রোভাইড করবে সিপিইউ কে। ডুইং দিস অ্যাকশনস অ্যালাউ দ্য ইনপুট আউটপুট প্রসেসর টু অ্যাক্ট অ্যাজ এ বাস টু দ্য সিপিইউ। এই ধরনের কাজ করার ফলে ইনপুট আউটপুট প্রসেসর একটা বাসের মতো কাজ করবে সিপিইউ এর সাথে, যে শুধুমাত্র কি ডাটাটা পাস করবে সিপিইউ কে। যে এই পথে, এই বাস বলতে বোঝাচ্ছে জাস্ট একটা পথ, যে পথের মধ্যে গিয়ে সিপিইউ ইনস্ট্রাকশন দিবে ইনপুট আউটপুট প্রসেসরকে এবং কাজ হয়ে যাওয়ার পর ইনপুট আউটপুট প্রসেসর রেজাল্ট দিয়ে দিবে সিপিইউ কে। আচ্ছা, a more advanced input output processor may also have memory built into it. যেগুলো অ্যাডভান্সড ইনপুট আউটপুট প্রসেসর আছে সেগুলোতে কিছু কিছু মেমোরি থাকে, allowing it to perform actions and activities more quickly, যেটার ফলে আমাদের খুব দ্রুত কাজ হয়, আরো দ্রুত কাজ হয়। The way an input output processor works, এটা হচ্ছে খুব সহজ, যেগুলো বলেছি এই কমান্ড এক্সিকিউট করা, এগুলাই সব ঘুরে ফিরে একই কথা, এটা করে নিবা। 3 নম্বরটা হচ্ছে ট্রান্সপিউটার। ট্রান্সপিউটার শব্দটাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ট্রানজিস্টর, একটা হচ্ছে কম্পিউটার। The transputer was an innovative computer design of the 1980s from the Inmos, a British semiconductor company based in Bristol. When the transputer was first revealed, many thought that exceptional concept should be the next revolution in the microprocessor technology. যখন এটা প্রথম ইন্ট্রোডিউস করা হয়েছিল তখন অনেকে ভেবেছিল যে এই টেকনোলজিটা হচ্ছে অনেক রেভলিউশনারি কিছু কাজ করবে মাইক্রোপ্রসেসর ইন্ডাস্ট্রিতে। দ্য আইডিয়া বিহাইন্ড দ্য ট্রান্সপিউটার ওয়াজ কোয়াইট সিম্পল। Instead of creating a very complex processor, the transputer consisted of a family of chip. অনেকগুলো কমপ্লেক্স প্রসেসর তৈরি করার চাইতে ট্রান্সপিউটার যেটা হয় যে কিছু কিছু চিপ থাকে। ইচ চিপ হ্যাড এ ভেরি সিম্পল ডিজাইন, প্রতিটা চিপের ডিজাইন খুব সিম্পল, and multiple chips could be wired together to form an entire computer. এখানে যে আইডিয়াটা ছিল সেই আইডিয়াটা হচ্ছে যে কোনো কমপ্লেক্স প্রসেসর ইউজ না করে কিছু সিম্পল চিপ নিব, সেই চিপগুলোকে একটা অন্যটার সাথে তার দিয়ে যোগ করে দেব, যোগ করে একটা আমরা কম্পিউটার তৈরি করে ফেলবো। Each transputer chip was in fact some kind of microcontroller and was able to boot and operate itself. প্রতিটা ট্রান্সপিউটার চিপই হচ্ছে এক ধরনের মাইক্রো কন্ট্রোলার, যেটা কি করতে পারে নিজের থেকে নিজেকেই বুট করতে পারে এবং নিজেকেই অপারেট করতে পারে। ইট হ্যাড ইটস ওন র্যাম, এ সিরিয়াল বাস and embedded real time OS, but it fulfilled only a very few complex tasks. এর নিজস্ব র্যাম আছে, কিছু সিরিয়াল বাস আছে এবং রিয়েল টাইম অপারেটিং সিস্টেম আছে, কিন্তু এর কাজটা হচ্ছে যে যেহেতু এটা গোটা কম্পিউটার সিস্টেম না, কয়েকটা চিপ আমরা জাস্ট ওয়্যার একসাথে তার দিয়ে যোগ করে একটা কম্পিউটার মধ্যে তৈরি করছি, কিন্তু এটা হচ্ছে কমপ্লেক্স টাস্ক নিতে পারে না এবং এটাই হচ্ছে বিগেস্ট ফ্ল। যেহেতু কমপ্লেক্স টাস্ক নিতে পারে না বা কমপ্লেক্স ইনস্ট্রাকশন নিতে পারে না, সেই জন্য একে দিয়ে বেশি কিছু করানো যায় না, খুবই ছোট ছোট কিছু কাজ করানো যায়। কম্পিউটার ভেন্ডর্স উড দেন কম্বাইন ট্রান্সপিউটার চিপস লাইক বিল্ডিং ব্লকস and design a system that would fulfill specific requirements. A single transputer chip could be used to power a disk controller, for example, while larger numbers of them could be used to create a high-end workstation. আবার এইসব ট্রান্সপিউটার চিপ দিয়ে আমাদের ওয়ার্ক স্টেশন তৈরি হচ্ছে, কিন্তু ট্রান্সপিউটার চিপ দিয়ে শুধুমাত্র যে পাওয়ারফুল কম্পিউটার একটা যেটা আমাদের আগের কনসেপ্ট ছিল সেটা কিন্তু তৈরি করা যাচ্ছে না। দ্য অ্যাডভান্টেজ অফ দিস ডিজাইন ওয়াজ ইটস এক্সট্রিম স্কেলেবিলিটি and low cost hardware. এর অ্যাডভান্টেজটা হলো এর খরচটা কম, হাই পারফরম্যান্স মাল্টিটাস্কিং এন্ড মাল্টিপ্রসেসিং সিস্টেম, একই সাথে অনেকগুলো কাজ করতে পারে এবং একই সাথে অনেকগুলো প্রসেসও করতে পারে ডাটা। The communication takes place via different links. One of the major disadvantages of the transputer was the lack of MMU অথবা virtual memory support, which prevented Unix to be
পোর্টেড অন ট্রান্সমিটার আর্কিটেকচার, যার ফলে আমরা ইউনিক্স যে ওএসটা ছিল সেই ওএসটা হচ্ছে ট্রান্সমিটারের মধ্যে দিতে পারিনি। ডিএসপি হচ্ছে আরেকটা প্রসেসর, যে ডিএসপির অর্থ হচ্ছে ডিজিটাল সিগন্যাল প্রসেসর। ডিএসপি তে যেটা হয় সেটা হচ্ছে অ্যানালগ যে কোনো সিগন্যাল, যেমন ধরো যে আমি কথা বলতেছি, আমার যে ভয়েস সিগন্যালটা আছে বা এই ধরনের ভিডিও যেসব সিগন্যাল গুলো প্রথমে তো অ্যানালগই থাকে, এইসব অ্যানালগ সিগন্যাল গুলাকে ডিজিটাইজ করে, ডিজিটাইজ করে তার উপর ম্যানিপুলেট করে। ম্যানিপুলেট করা কিরকম হতে পারে, যে ধরে নাও কোনো একটা ভিডিও করেছো কোনো একটা জায়গায়, সেইটাকে তোমরা প্রথমে কম্পিউটারে নিলা, কম্পিউটারে নিয়ে সেটার উপর প্রসেসিং করলা, প্রসেসিং করার পর সেটাকে ডিজিটাইজ ভার্সনে আসলো। ডিজিটাইজ ভার্সনে আসার পরে যদি ওই ভিডিওর উপরে কোনো কিছু এডিট করো, যেমন ধরো কিছু অনেক সময় নয়েজ থাকে বাইরে, নয়েজটাকে বাদ দিয়ে দিলা, তারপর হচ্ছে যে কোনো ছবি অ্যাড করলা, অথবা আরেকটা কোনো এক্সট্রা ভয়েস যোগ করলা, যোগ করার ফলে ফাইনাল যে আউটপুটটা আসলো সেটা যে প্রসেসরটা নিয়ে কাজ করে সেটা হচ্ছে, সেটাকে বলা হয় ডিএসপি বা ডিজিটাল সিগন্যাল প্রসেসর। এটা নিয়ে সাধারণত যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছে, এই ডিএসপি সাবজেক্টটা নিয়ে একটা 3 ক্রেডিটের কোর্স থাকে। সাধারণত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররাই ডিএসপি নিয়ে 3 ক্রেডিটের একটা কোর্স করে থিওরিটিক্যাল, এবং প্র্যাকটিক্যালও করে অলমোস্ট 2 ক্রেডিটের একটা কোর্স। তো সেজন্য ডিএসপি জিনিসটা একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে বা একটা কম্পিউটার ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো ডিজিটাল সিগন্যাল প্রসেসর অথবা ডিএসপি is a specialized microprocessor which takes operations like calculation efficiently on digitized signals like voice, audio, video, temperature and pressure or position that have been digitized and then mathematically manipulate them. প্রথমে কি করা হবে, প্রথমে ডিজিটাইজ করা হবে, তারপর এদেরকে ম্যাথমেটিক্যালি ম্যানিপুলেট করা হবে। ম্যানিপুলেট করা মানে কঠিন কিছুই না, ম্যানিপুলেট করা মানে হচ্ছে ওর উপর কোনো অপারেশন করা। A DSP is designed for performing mathematical functions like add, subtract, multiply, divide very quickly. Signals need to be processed so that the information that they contain can be displayed. যেসব সিগন্যাল গুলো আমরা প্রসেস করছি, সেই প্রসেস করার পিছনে কারণ কি? প্রসেস করার পিছনে কারণ হচ্ছে প্রতিটা সিগন্যালের ভিতরে কিছু আমাদের ইনফরমেশন থাকে, সেই ইনফরমেশন গুলো যাতে করে আমরা কোনো একটা ফর্মে দেখাইতে পারি, সেই ইনফরমেশনটা যেন আমরা ওই ওয়েব থেকে সিগন্যাল থেকে যেন অ্যানালাইজ করতে পারি, সেখান থেকে যেন আমরা বার করে নিয়ে আসতে পারি, এগুলোই হচ্ছে ডিএসপির মূল লক্ষ্য। টিপিক্যাল ডিএসপি ফার্স্ট কনভার্টস অ্যান অ্যানালগ সিগন্যাল ইনটু এ ডিজিটাল সিগন্যাল, যেটা একটু আগে বললাম, যে দেখা যাচ্ছে যে কোনো একটা জায়গায় ভিডিও করলা, সেই ভিডিও করার পর সেটাকে প্রথমে ডিজিটাইজ সিগন্যালে নিয়ে আসলাম, তারপর হচ্ছে কি এটা প্রসেসের মধ্যে দিয়ে যায়। প্রসেসের মধ্যে দিয়ে কিরকম হতে পারে, নয়েজ ক্যান্সেলেশন হতে পারে, ওখানে কিছু ছবি অ্যাড করা হতে পারে, ওখানে কোনো ভয়েস অ্যাড করা হতে পারে, অথবা কোনো একটা ভিডিওর সাথে জুড়ে দেওয়া যেতে পারে। এগুলোই হচ্ছে বেসিক্যালি ডিএসপি বা ডিজিটাল সিগন্যাল প্রসেসরের কাজ। এগুলার অ্যাপ্লিকেশন কি ডিএসপি, ভিডিও সিগন্যাল প্রসেসিং, অডিও সিগন্যাল প্রসেসিং, স্পিচ রিকগনিশন, অডিও ভিডিও কম্প্রেশন, স্পিচ রিকগনিশন, এইসব। স্পিচ রিকগনিশন দুইটা চলে এসছে। স্পিচ রিকগনিশন হচ্ছে ডিএসপির বা ডিজিটাল সিগন্যাল প্রসেসরের কাজ। বোঝা গেল এতদূর পর্যন্ত? সবাই কি অবস্থা? জি স্যার। জি স্যার, বোঝা গেছে। গুড। আচ্ছা, প্যারালাল প্রসেসিং। আমরা যে নিজেদেরকে সুপার হিউম্যান না হলো মানে মানুষরা যে অন্যান্য প্রাণীদের চাইতে সুপেরিয়র বলি আমরা, তার পিছনে কিছু কারণ থাকে। তার মধ্যে একটা কারণ হলো মানুষদের একসাথে অনেক কিছু ইন্টারপ্রেট করার ক্ষমতা আছে। যেমন তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, ধরে নাও তোমরা কোনো একটা রেস্টুরেন্টে খাইতে গেছো, খেতে যে তোমাদের কোনো কারণে, আচ্ছা রেস্টুরেন্টে খেতে এক্সাম্পলটা পরেই দিই। ধরে নাও যে কিভাবে বলবো জিনিসটা, তোমরা যখন কোনো কিছু ডিসিশন নাও, সেই ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অনেকগুলো এলিমেন্ট কাজ করে বা অনেক কিছু কাজ করে তোমাদের মাথার মধ্যে।
এইটাকে বলা হয় বেসিক্যালি প্যারালাল প্রসেসিং, মানে একই সাথে অনেক কিছু প্রসেস করা, একই সাথে অনেক জিনিসগুলোকে প্রসেস করে তোমরা হয়তো ডিসিশনটা নাও, কিন্তু এইটা হয়তোবা অন্যান্য স্পিসিস সেভাবে নিতে পারে না। সেই জন্যই সাধারণত মানুষদেরকে বলা হয় অন্যদের চাইতে সুপেরিয়র, অন্যান্য লিভিং এলিমেন্ট যেগুলো আছে পৃথিবীর মধ্যে তাদের থেকে সুপেরিয়র এই কারণেই। তো প্যারালাল প্রসেসিং এর ভিতরে আসো, দেখি প্যারালাল প্রসেসিং এর সাথে এটা কেন রিলেটেড সেটা একটু পড়লেই বুঝতে পারবা। দ্য ওয়ে হিউম্যান আর সুপেরিয়র দ্যান এনি আদার লিভিং থিংস, এটা কিন্তু জাস্ট বোঝার জন্য এটা লিখেছি, এটা কিন্তু পরীক্ষা আবার দিয়ে দিও না। Living things in the planet is because the brain is able to do a multiple things at the same time. We are not talking about the multitasking. Multitasking এর কথা বলা হচ্ছে না। Multitasking এমন না যে ওই যে like folding laundry and talking to your friends on the phone at the same time. এই প্যারালাল প্রসেসিং আর মাল্টিটাস্কিং কিন্তু এক জিনিস না। প্যারালাল প্রসেসিং জিনিসটা আলাদা। We are referring to parallel processing in the brain's ability to make sense of several different incoming stimuli at the same time. Think about driving your car or walking in the street from your campus. ধরে নাও যে তোমরা তোমাদের ক্যাম্পাস থেকে বাসার দিকে যাচ্ছ। Your brain is constantly taking in information through your senses. তোমার ব্রেন যেটা আছে সেটা হচ্ছে কনস্ট্যান্টলি ইনফরমেশন নিচ্ছে। তোমরা যে হাঁটাচলা করছো, হয়তো বা কেউ জিনিস বুঝো না, কিন্তু একদিন চিন্তা করে দেখবা যখন তোমরা হাঁটাচলা করো তোমাদের ব্রেন কিন্তু অনবরত সিগন্যাল গুলা ইন্টারপ্রেট করে, তোমাদের সিগন্যাল গুলো নেয়, সিগন্যাল গুলো বুঝে এবং সিগন্যাল গুলো অ্যানালাইজ করে এবং সেটাকে মাথার মধ্যে স্টোর করে। What you see, hear and sometimes feel and smell to determine how to safely go to home. যখনই এইসব যে ইনফরমেশন গুলো তোমরা ইন্টারপ্রেট করো, মাথার মধ্যে কিন্তু একটা জিনিসই কাজ করে যে আমাকে কিভাবে বাসায় পৌঁছাতে হবে। This all happens at the same time. You don't first notice the shape of the stop sign, then the color, then the letters, then the messages behind the sign. Instead, your brain takes all the stimuli at once, along with lots of other background information, and processes it, and then signals the muscles telling them to stop on the brake. এই যে মানে প্রতিটা ছোট 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 ইনফরমেশন আছে, এইসব প্রতিটা ইনফরমেশন ব্রেন হচ্ছে ইন্টারপ্রেট করে আমাদের আমাদেরকে সেভাবে কাজ করায় আর কি। দ্যাট মিনস ইট হেল্পস আস অল টু হ্যাভ এ সেন্সর দ্যাট ক্যান হ্যান্ডেল প্যারালাল প্রসেসিং। এই যে এক এক গাদা ইনফরমেশন আমাদের ব্রেন প্রসেস করে, এই প্রসেস করার ক্ষমতাটাকে বলা হয় বেসিক্যালি প্যারালাল প্রসেসিং। তার মানে হচ্ছে একই সাথে এক গাদা ইনফরমেশন প্রসেস করার ক্ষমতাটাকেই বলা হচ্ছে বেসিক্যালি প্যারালাল প্রসেসিং। এই প্যারালাল প্রসেসিং জিনিসটা কম্পিউটারের ক্ষেত্রে কেমন করে আসলো সেটা এখন দেখো। প্যারালাল প্রসেসিং ইজ এ মেথড of is simultaneously breaking up and running program takes tasks on multiple microprocessors, thereby reducing the processing time. এই প্যারালাল প্রসেসিং যে কাজটা করে সেটা হচ্ছে কি যে যে আমাদের প্রোগ্রামগুলো থাকে, যে আমাদের কাজগুলো থাকে, সেই কাজগুলোকে ছোট 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 অংশে ভাগ করা এবং ভাগ করে অনেকগুলা প্রসেসরকে ছোট ছোট প্রসেসরকে দিয়ে দিয়া যেই প্রসেসরগুলো একই সাথে সবগুলা ইনস্ট্রাকশন পাস করবে, thereby reducing the processing time, যার ফলে প্রসেসিং টাইম কোন একটা ইনস্ট্রাকশনের কমে যায়। প্যারালাল প্রসেসিং মে বি অ্যাকমপ্লিশড ভায়া এ কম্পিউটার উইথ 2 or more প্রসেসর। প্যারালাল প্রসেসিং এর জন্য মিনিমাম আমার 2টা প্রসেসর থাকতে হবে, কারণ একটা প্রসেসর দিয়ে আমি প্যারালাল প্রসেসিং করতে পারবো না। কারণ প্যারালাল প্রসেসিং এর মূল উদ্দেশ্যটা হচ্ছে আমার যে কাজ থাকবে সেই কাজটাকে আমার ছোট ছোট অংশে ভাগ করে একই সাথে সব প্রসেসরকে দিয়ে দেওয়া এবং দিয়ে দেওয়ার ফলে আমার কাজটা কমপ্লিট করে নেওয়া। সেই জন্য মিনিমাম 2টা প্রসেসর থাকতে হবে, 2টা অথবা তার অধিক। আচ্ছা, প্যারালাল প্রসেসিং ইজ পার্টিকুলারলি ইউজফুল when running programs that perform complex computation, and it provides a viable option to the quest for cheaper computing alternative. দেখো প্যারালাল প্রসেসিং আমরা কোন জায়গায় ইউজ করব? নিশ্চয়ই এমন কোন জায়গায় ইউজ করব না যেখানে আমাদের কাজটা খুব সিম্পল বা কাজটা খুব ছোট। নিশ্চয়ই সেই জায়গায় ইউজ করব যেসব জায়গায় আমাদের কাজটা একটু কমপ্লেক্স, বড়, কঠিন, সেই সব জায়গায় আমরা প্যারালাল প্রসেসিংটা ইউজ করব। সুপার কম্পিউটার্স কমনলি হ্যাভ হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ মাইক্রোপ্রসেসর ফর দিস পারপাস। সুপার কম্পিউটারে সাধারণত এরকম অনেক প্রসেসর ব্যবহার করা হয়, যার কাজই থাকে ওই ইনস্ট্রাকশন গুলোকে ভাগ করে বিভিন্ন প্রসেসরের মাধ্যমে ছুড়ে দিয়ে সেসব প্রসেসর গুলো একসাথে সবগুলো নিয়ে কাজ করবে। এটাই হচ্ছে প্যারালাল প্রসেসিং এর মূল আইডিয়া। How parallel processing works: typically a computer scientist will divide a complex task into multiple parts with a software tool
and assign each part to a processor. এখানে যেটা করা হয়, এটা কমপ্লেক্স টাস্ককে অনেক ক্ষুদ্র 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 অংশে ভাগ করা হয় এটা সফটওয়্যারের টুলের মাধ্যমে, এবং প্রতিটা প্রসেসরকে একটা একটা করে কাজ দিয়ে দেওয়া হয়। দেন ইচ প্রসেসর উইল সলভ ইটস পার্ট। প্রতিটা প্রসেসর নিজের নিজের অংশটুকু কমপ্লিট করবে, অ্যান্ড দ্য ডাটা ইজ রিঅ্যাসেম্বলড বাই এ সফটওয়্যার। প্রতিটা প্রসেসর একটা একটা করে কাজ করবে, কাজ করে ডাটাটা দিবে। সেই ডাটাটা কি হবে, একটা সফটওয়্যারের মাধ্যমে রিঅ্যাসেম্বল হবে। রিঅ্যাসেম্বল মানে সবগুলো যোগ করা, যোগ করে একটা টুলের মাধ্যমে সফটওয়্যারটা আমাদের ফাইনালি আমাদের সামনে প্রেজেন্ট করবে যে আমাদের কাজটা হয়ে গেছে। টিপিক্যালি ইচ প্রসেসর উইল অপারেট নর্মালি। প্রতিটা প্রসেসর নর্মালি কাজ করবে and will perform operations in parallel as instructed। এবং প্রতিটা মাইক্রোপ্রসেসর প্যারালালি কাজ করবে যেরকম ভাবে তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। পুলিং ডাটা ফ্রম দ্য কম্পিউটারস মেমোরি, এই জন্য তাদেরকে ডাটা নিতে হবে কম্পিউটার মেমোরি থেকে। প্রসেসর্স উইল অলসো রিলাই অন দ্য সফটওয়্যার টু কমিউনিকেট উইথ ইচ আদার so that they can in sync concerning changes in the data value। যেসব প্রসেসর গুলা আমরা বলেছি যে অনেকগুলো প্রসেসর আমাদের কাজ করবে, এই সকল প্রসেসর গুলা নিজেদের সাথে আবার সংযোগ মানে কমিউনিকেশন রক্ষা করবে, যার ফলে কোনো একটা ডাটাতে যদি আমাদের চেঞ্জ হয়ে যায়, সেই ডাটা চেঞ্জ হয়ে যাওয়ার ফলে যেন ওর প্রভাবটা অন্যান্য প্রসেসরের উপরেও পড়ে, সেই জন্য একে অন্যের সাথে কমিউনিকেশন রক্ষা করবে, যাতে করে আমাদের ডাটার ভ্যালুতে চেঞ্জ হলেও রেজাল্টে যেন কোনো চেঞ্জ না হয়। ডিফারেন্স বিটুইন সিরিয়াল অ্যান্ড প্যারালাল প্রসেসিং। ডিফারেন্স আর সিরিয়াল ও প্যারালাল প্রসেসিং এর মধ্যে তোমরা খুব সহজেই বুঝতে পারছো। সিরিয়াল প্রসেসিং এর কাজটা যেটা ছিল, ওই যে ফার্স্ট জেনারেশন কম্পিউটার যেভাবে কাজ করতো, একটা করে ইনস্ট্রাকশন নিয়ে আসতো, সেটাকে এক্সিকিউট করতো, সেটা রেজাল্টটা শো করতো। কিন্তু প্যারালাল প্রসেসিং এ যেটা হয়ে গেল, একই সাথে এক গাদা ইনস্ট্রাকশন একাধিক মাইক্রো প্রসেসর একই সাথে কাজ করতেছে। সেই জন্য এটা হচ্ছে খুব কমন ডিফারেন্স। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এটাও সহজে দেখে নিবা। টাইপস অফ প্যারালাল প্রসেসর। প্যারালাল প্রসেসর সাধারণত 4 ধরনের হয়। একটা হচ্ছে এসআইএসডি, এটা হচ্ছে সিঙ্গেল ইনস্ট্রাকশন সিঙ্গেল ডাটা। 2 নম্বরটা হচ্ছে এসআইএমডি, সিঙ্গেল ইনস্ট্রাকশন মাল্টিপল ডাটা। 3 নম্বরটা হচ্ছে এমআইএসডি, মাল্টিপল ইনস্ট্রাকশন সিঙ্গেল ডাটা। আর এটা হচ্ছে এমআইএমডি, মাল্টিপল ইনস্ট্রাকশন মাল্টিপল ডাটা স্ট্রিম। সিঙ্গেল ইনস্ট্রাকশন সিঙ্গেল ডাটা মানে কি, এখানে দেখো দুইটা জিনিস সিঙ্গেল আছে। একটা হচ্ছে কি সিঙ্গেল ইনস্ট্রাকশন এবং সিঙ্গেল ডাটা, মানে ইনস্ট্রাকশন একটা হবে এবং ডাটাও হবে আমাদের একটা। সিঙ্গেল ইনস্ট্রাকশন সিঙ্গেল ডাটা refers to an instruction set architecture in which a single processor, মানে হচ্ছে একটা সিঙ্গেল প্রসেসর কাজ করবে, executes exactly one instruction stream at a time and fetches and stores one item of data at a time to operate on data stored on a single memory unit। সিঙ্গেল ইনস্ট্রাকশন সিঙ্গেল ডাটাতে যেটা হবে, যে একটা যে মাইক্রোপ্রসেসর থাকবে সেটা হবে একটা সিঙ্গেল, যে কাজটা করব সেটাও হবে সিঙ্গেল। এক এ টাইমে এই প্রসেসরটা বা সিঙ্গেল ইনস্ট্রাকশন সিঙ্গেল ডাটা স্ট্রাকচারে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি, মেমোরি থেকে ডাটাটা নিবে, সেটাকে স্টোর করবে, সেটাকে কাজ করবে এবং সেটার ফাইনালি রেজাল্ট পাস করবে। এই জন্য এখানে বলা হচ্ছে সিঙ্গেল ইনস্ট্রাকশন সিঙ্গেল ডাটা। সিঙ্গেল ইনস্ট্রাকশন যেমন দেখো আমরা যে এরকম এর আগে একটা উদাহরণ দিয়েছি, সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে যদি আমরা বলি যে দুইটা আমরা ইন্টিজার ভ্যালু যোগ করো a প্লাস b, তো এ আর বি যেটা সেটাকে বলা হয় সাধারণত অপারেন্ড, আর যে প্লাস সাইন সেটাকে সাধারণত বলা হয় ইনস্ট্রাকশন। তার মানে হচ্ছে এই ইনস্ট্রাকশনটা আমাদের সিঙ্গেল, এবং সেটা এই ইনস্ট্রাকশনটা সিঙ্গেল হওয়ার জন্য এখানে সিঙ্গেল ইনস্ট্রাকশন বলা হয়েছে। আর সিঙ্গেল ডাটা মানে হচ্ছে কি, একটা একটা করে আমাদের ডাটাটা নিয়ে আসা হয়েছে, নিয়ে এসে আমাদের এখানে যোগ করা হয়েছে, যোগ করে আমাদের রেজাল্টটা ভ্যালুটা প্লেস করা হয়েছে সিতে। এটার ফলে কি হয়, এর অ্যাডভান্টেজটা কি, এর অ্যাডভান্টেজটা হচ্ছে যেহেতু খুব সিম্পল একটা ডিজাইন, সেজন্য এর পাওয়ারটা খুব কম লাগে, কমপ্লেক্স প্রোটোকল লাগে না বা কমপ্লেক্স কমিউনিকেশন লাগে না। ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে সময় লাগে, মানে দ্য স্পিড অফ দ্য এসআইএসটি আর্কিটেকচার ইজ লিমিটেড জাস্ট লাইক সিঙ্গেল কোর প্রসেসর। ওই যেটা বললাম যে স্পিডটা অনেক কম, কারণ একটা একটা ইনস্ট্রাকশন করে এটা পাস করবে। ইট ইজ নট সুটেবল ফর দ্য লার্জার অ্যাপ্লিকেশন। যদি আমাদের কম্পিউটারের লার্জার অ্যাপ্লিকেশন হয়, যে লার্জার অ্যাপ্লিকেশনটা যদি কমপ্লেক্স হয়, তাহলে এটার জন্য এসআইএসডিটা প্রযোজ্য না। 2 নম্বরটা হচ্ছে এসআইএমডির অর্থ হচ্ছে সিঙ্গেল ইনস্ট্রাকশন মাল্টিপল ডাটা। তার মানে এখানে খেয়াল করো, আমাদের ইনস্ট্রাকশনটা হবে সিঙ্গেল
কিন্তু ডাটা হয়ে যাবে অনেকগুলো। যেমন দেখো, এ বি সি ডি, চারটা আলাদা আলাদা আমাদের ডাটা। এটার উপর আমরা যোগ করব ই এফ জি এইচ। আমাদের এখানে ইনস্ট্রাকশন কয়টা? ইনস্ট্রাকশন কয়টা এখানে? তালহা, এখানে ইনস্ট্রাকশন কয়টা? স্যার একটা। একটা কেন বললা? স্যার শুধু যোগ করতে বলা হয়েছে। হ্যাঁ, শুধু যোগ করতে বলা হয়েছে। যোগ করতে বলা হয়েছে, কিন্তু সবগুলো ডাটাকে আমরা একসাথে যোগ করতেছি। একটা ইনস্ট্রাকশন দিয়ে আমরা সবগুলো ডাটাকে যোগ করতে বলছি। সেই জন্য আমাদের ইনস্ট্রাকশনটা হচ্ছে একটা, কিন্তু ডাটা আমাদের অনেকগুলা। সেই জন্য এখানে বলা হয়েছে সিঙ্গেল ইনস্ট্রাকশন মাল্টিপল ডাটা স্ট্রিম আর দোজ ইন হুইচ দ্য সেম ইনস্ট্রাকশন ইজ এক্সিকিউটেড এট দ্য সেম টাইম অন ডিফারেন্ট ডাটা। তার অর্থ হচ্ছে একই ধরনের ইনস্ট্রাকশন আমাদের এক্সিকিউট করা হবে একই টাইমে অনেকগুলো ডাটার উপর। দ্য বেস্ট এক্সাম্পল ফর দ্য এসআইএমডি ইজ গ্রাফিক্স কার্ড। এটার উদাহরণ হচ্ছে গ্রাফিক্স কার্ড। এটা অ্যাডভান্টেজটা কি? Some operations on multiple elements can be performed using one instruction only. এই যে যেমন দেখো, একটা ইনস্ট্রাকশন দেওয়ার ফলে আমাদের অনেকগুলো কাজ হয়ে যাচ্ছে। এখানে চারটা ভ্যালু দেখানো হয়েছে, চারটা ভ্যালুর যোগফল হয়ে যাচ্ছে শুধুমাত্র একটা ইনস্ট্রাকশন দেওয়ার ফলে। প্রসেসিং স্পিড ইজ হায়ার দ্যান এসআইএসডি। এসআইএসডির চেয়ে অবশ্যই এখানে মানে আমাদের প্রসেসিং স্পিডটা কম, স্পিডটা আমাদের বেশি, খুব তাড়াতাড়ি আমাদের প্রসেস হচ্ছে আর কি। আর এসআইএসডি তে কি হতো? এসআইএসডি তে হচ্ছে যে প্রতিটা আলাদা 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 করে যোগ হতো, কিন্তু এসআইএমডি তে কি হচ্ছে, একই সাথে আমাদের চারটা হয়ে যাচ্ছে, সেজন্য প্রসেসিং স্পিডটা আমাদের তাড়াতাড়ি। আর ডিসঅ্যাডভান্টেজটা কি? দেয়ার ইজ কমপ্লেক্স কমিউনিকেশন বিটুইন দ্য নাম্বার অফ কোর্স অ্যান্ড দ্য প্রসেসর। যে কমিউনিকেশনটা হবে সেই কমিউনিকেশনটা একটু কমপ্লেক্স। দ্য কস্ট ইজ হায়ার দেন এসআইএসডি আর্কিটেকচার। এসআইএসডি তে যে আর্কিটেকচারটা ব্যবহার করা হয়েছে সেই আর্কিটেকচারের চাইতে এসআইএমডি আর্কিটেকচারটা একটু কঠিন। এটা গেল এসআইএমডি। এরপর এটা হচ্ছে এমআইএসডি। এমআইএসডি তে কি এসে হবে সামিউল? এমআইএসডি তে কি হবে এসে? এমআইএসডি জিনিসটা কি? এসআইএসডি তো বুঝলাম যে সিঙ্গেল ইনস্ট্রাকশন সিঙ্গেল ডাটা, এসআইএমডি হচ্ছে সিঙ্গেল ইনস্ট্রাকশন মাল্টিপল ডাটা। আর এমআইএসডি কি হবে? মাল্টিপল ইনস্ট্রাকশন সিঙ্গেল ডাটা। হ্যাঁ, তো মাল্টিপল ইনস্ট্রাকশন সিঙ্গেল ডাটা বলতে কি বোঝায় একটু জাস্ট বলো তো। নামটা শুনে কি বোঝা যাচ্ছে বলো তো? একটা ডাটা দিয়ে স্যার মাল্টিপল কাজ করা হবে, বা একটা ডাটা কি মাল্টিপল ইনস্ট্রাকশনে ব্যবহার করা হবে? মাল্টিপল ইনস্ট্রাকশন হবে কিন্তু সিঙ্গেল ডাটা থাকবে। এই তো ইন এমআইএসডি আর্কিটেকচার দ্য প্রসেসর ক্যান শেয়ার কমন মেমোরি। এখানে দেখা যাচ্ছে যে মেমোরি মানে কি? মেমোরি মানে হচ্ছে ডাটা। আমাদের দেখা যাচ্ছে এমন মানে এরকম প্রসেসর হয়তো দরকার হতে পারে যে আমাদের অনেকগুলো প্রসেসর আছে কিন্তু ডাটা আমাদের একই আছে, ডাটাটা তখন শেয়ার করতে পারে। ডাটাটা শেয়ার করলে আমাদের বারবার ডাটা লাগবে না, ডাটা লাগবে না, যার কারণে কি হচ্ছে আমাদের মেমোরি স্পেসটা তখন কম লাগবে। এই জন্য হচ্ছে কি ডাটাটা আমাদের শেয়ার করবে বিভিন্ন মাইক্রোপ্রসেসরের মধ্যে। এটাই হচ্ছে এমআইএসডি, তার মানে মাল্টিপল ইনস্ট্রাকশন সিঙ্গেল ডাটা। ইন এমআইএসডি আর্কিটেকচার দ্য প্রসেসর ক্যান শেয়ার কমন মেমোরি and each processor operates accordingly to the instruction received. This type দেখো, যেমন ধরো এরকম হতে পারে যে কোন একটা প্রসেসরকে বলা হলো আমাদের এ আর বি আছে, বলা হলো এটাকে আমাদের যোগ করো, তখন একটা কাজ করলো। আরেকটাকে বললো বিয়োগ করো, তখন একটা কাজ করলো। আরেকটা প্রসেসরকে বলা হলো গুণ করো, তখন একটা কাজ করলো। আরেকটাকে বলা হলো ভাগ করো, তখন আরেকটা কাজ করলো। তার মানে হচ্ছে কি এক একটা প্রসেসর আমাদের এক একটা কাজ করছে একই ডাটার উপর, কিন্তু যদি আমাদের সেই আলাদা 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 ডাটা নিতে হয় তাহলে তো আমাদের মেমোরি স্পেস বেড়ে যাবে। মেমোরি স্পেস বেড়ে যাওয়া মানে খরচ বেড়ে যাওয়া। সেই জন্য খরচের দিক দিয়ে যদি চিন্তা করি তাহলে এমআইএসডিটা আর একটু ইফেক্টিভ। This type of computer is difficult to conceptualize because it implies several instructions will operate on a single data stream simultaneously. Fault-tolerant computers redundantly performing the same commands to detect and correcting errors can be attributed to MISD. MISD-টা একটা কনসেপ্ট, কিন্তু এই MISD-টা যেখানে হচ্ছে তোমাদের কোন জায়গায় কাজ করা যেতে পারে? MISD-টা এমন একটা জায়গায় যদি আমাদের লাগে যেখানে হচ্ছে যে আমাদের ডাটা স্ট্রিম থাকবে, র ডাটা, সেই র ডাটার উপর কোনো অপারেশন হবে, অপারেশন হবার পরে
আমাদের ধরে নাও যে এরকম হতে পারে না যে অনেক সময় দেখা যাচ্ছে যে ফল্ট অ্যানালাইসিস করো বা ফল্ট অ্যানালাইসিস বা কোনো একটা জায়গায় ভুল হয়েছে সেটা ভুলটা বের করো, এটা যেটা আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ায় ফল্ট অ্যানালাইসিস। তো ফল্ট অ্যানালাইসিস করার জন্য হয় কি এক একটা সবগুলা প্রসেসরকে দিয়ে একই সাথে ডাটার উপরে কাজ চালানো হয়, যাতে করে কোনো একটা জায়গায় যদি কোনো কিছু ভুল করে কোনো একটা প্রসেসর বা কোনো একটা ইনস্ট্রাকশন যদি ভুল থাকে সেটা যেন অন্য প্রসেসররা ধরে ফেলতে পারে। কারণ তখন আমাদের কি হবে, ওই একই ইনস্ট্রাকশন দিয়ে যখন হচ্ছে যে আমাদের বিভিন্ন রকম ইনস্ট্রাকশন দিয়ে যখন আমাদের অ্যানালাইজ করা হবে, অ্যানালাইজ করতে গেলে যখন যদি আমাদের দেখি যে রেজাল্ট আলাদা হচ্ছে, তখন আলাদা হলে তখন বুঝতে পারবো যে কোনো একটা জায়গায় আমাদের ভুল আছে। সেই জন্য ওই সব জায়গাতে বেসিক্যালি এমআইএসডিটা ইউজ করা যেতে পারে। আর ফাইনালি আরেকটা হচ্ছে কি এমআইএমডি। এই এমআইএমডি তাহলে কি হতে পারে ইশতিয়াক? মাল্টিপল ইনস্ট্রাকশন নো ডাটা, নো ডাটা না মাল্টিপল ডাটা? মাল্টিপল এমআইএমডি স্যার, হ্যাঁ এমআইএমডি, হ্যাঁ এম শুনছিলাম। হ্যাঁ এমআইএমডি তাহলে কি মাল্টিপল মাল্টিপল ইনস্ট্রাকশন মাল্টিপল ডাটা। মাল্টিপল ডাটা মানে একাধিক ইনস্ট্রাকশন হবে, একাধিক ডাটা থাকবে, এবং এটা সবচেয়ে বেশি ইউজ হয়। This is the most versatile in nature, where there are several instruction streams and several data streams. Add না, এখানে and হবে। মানে অনেকগুলা ইনস্ট্রাকশন থাকবে, অনেকগুলো ডাটার উপর কাজ করবে। ইট ইজ অপোজিট টু দ্য এসআইএমডি আর্কিটেকচার। এসআইএমডি আর্কিটেকচারের সম্পূর্ণ অপোজিটটা। এমআইএমডি আর্কিটেকচার ইনক্লুডস প্রসেসর দ্যাট অপারেট ইন্ডিপেন্ডেন্টলি। এখানে প্রতিটা প্রসেসর ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে এবং অ্যাসিনক্রোনাসলি কাজ করবে। অ্যাসিনক্রোনাস শব্দের অর্থ হচ্ছে একই সাথে না, নিজেরা কাজ করবে, নিজেদের মতো করে কাজ করবে। সিনক্রোনাস শব্দের অর্থ হচ্ছে একই সাথে কাজ করা। তোমরা পড়েছো কিনা জানি না, তোমাদের এখানে কি ডিপ্লোমা আছে? ডিপ্লোমা থেকে পড়ে এসছেন? ডিপ্লোমা মানে যাই হোক, সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাস দুটো শব্দ। সিনক্রোনাস শব্দের অর্থ অনেকগুলো জিনিস যদি একই সাথে রোটেট করে, একই সাথে একই কাজ করে, তাহলে সেই জিনিসটাকে বলবো বা সেই সিস্টেমটাকে বলবো আমরা সিনক্রোনাস সিস্টেম। আর অ্যাসিনক্রোনাস শব্দের অর্থ হচ্ছে অনেকগুলো সিস্টেম বা অনেকগুলো প্রসেসর যদি একসাথে কোনো কিছুর উপর কাজ করে, নিজেদের মতো করে নিজেরা কাজ করবে, একই সাথে না, কাজ করবে নিজেদের মতো করে, সেটাকে বলবো আমরা অ্যাসিনক্রোনাস। তো এমআইএমডি অর্থ কি মাল্টিপল ইনস্ট্রাকশন অন মাল্টিপল ডাটা। তার মানে হচ্ছে যেহেতু মাল্টিপল ইনস্ট্রাকশন দিব, তার মানে মাল্টিপল প্রসেসর থাকবে, যে মাল্টিপল ইনস্ট্রাকশন থাকবে, মাল্টিপল প্রসেসর থাকবে, মাল্টিপল ডাটার উপর কাজ করবে, কিন্তু তারা কখনোই একসাথে কাজ করবে না। একসাথে না কাজ করার কারণে এদেরকে বলা হয় অ্যাসিনক্রোনাস অথবা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে। তো এই এমআইএসডি আর এসআইএমডির মধ্যে পার্থক্যটা অনেক গুরুত্বপূর্ণ, এটা দেখে নিবা অবশ্যই। এসআইএমডি স্ট্যান্ডস ফর, প্রথমে বলা হলো সিঙ্গেল ইনস্ট্রাকশন মাল্টিপল ডাটা, আর এমআইএমডি হচ্ছে মাল্টিপল ইনস্ট্রাকশন মাল্টিপল ডাটা। এসআইএমডি রিকোয়ার্স স্মল অর লেস মেমোরি। যেহেতু এখানে আমাদের ইনস্ট্রাকশনটা সিঙ্গেল, সেই জন্য আমাদের মেমোরির সংখ্যাটা কম। এমআইএমডি তে লার্জার মেমোরি, কারণ হচ্ছে যে আমাদের মেমোরি ইনস্ট্রাকশনের সংখ্যাটা মাল্টিপল। কস্ট অবশ্যই এসআইএমডি কম হবে আর এমআইএমডি বেশি হবে। SIMD is a simple term. SIMD is a simple in terms of complexity. অবশ্যই কমপ্লেক্সিটি SIMD এর কম, তার কারণ হলো এখানে ইনস্ট্রাকশন নাই, এখানে ইনস্ট্রাকশনটা সিঙ্গেল, যার কারণে এটা কমপ্লেক্স সিস্টেমটা না। আর MIMD টা হচ্ছে কমপ্লেক্স, কারণ হচ্ছে এখানে মাল্টিপল কমপ্লেক্স মানে মাল্টিপল ইনস্ট্রাকশন আছে। SIMD is less efficient in terms of performance of MIMD. SIMD হচ্ছে less efficient, কারণ হচ্ছে যে একটা একটা করে ইনস্ট্রাকশন থাকে, আর এমআইএমডি তে একসাথে অনেকগুলো ইনস্ট্রাকশন থাকে, সেই জন্য এটা ইফিশিয়েন্ট না। আর এমআইএমডি টা হচ্ছে ইফিশিয়েন্ট। আর এটা হচ্ছে এসআইএমডি তে একটা সিঙ্গেল ডিকোডার থাকে। সিঙ্গেল ডিকোডার কেন থাকে ইশতিয়াক আন্দাজ করো তো দেখি। জি স্যার, এসআইএমডি তে একটা সিঙ্গেল ডিকোডার থাকে, সে একটা সিঙ্গেল ডিকোডার থাকার কারণ কি? এসআইএমডি তে কেন তোমার কাছে স্লাইড নাই, দেখতে পাচ্ছ না? জি স্যার, স্লাইড আছে, ওপেন করা নেই। গুড, আমার ছবিটা দেখতে পাচ্ছ এখানে? জি স্যার, এমআইএমডি দেখতে পাচ্ছি। এসআইএমডি ভার্সাস এমআইএমডি দেখা যাচ্ছে না স্যার, এমআইএমডি এসে আছে। আচ্ছা মোবাইলে বার করো, মোবাইলে বের করে চিন্তা করো তাহলে। এই কেউ বলো তো দেখি, এসআইএমডি তে একটা সিঙ্গেল ডিকোডার, এর পিছনে কারণটা কি? স্যার ইনস্ট্রাকশন সিঙ্গেল থাকে স্যার, Exactly. সিঙ্গেল
সিঙ্গেল ইনস্ট্রাকশনের জন্য তো মাল্টিপল ডিকোডারের দরকার নেই, একটা দরকার নেই, ওয়ান হ্যাঁ। ডিকোডার করলেই হবে। কারণ সিঙ্গেল ইনস্ট্রাকশনই সিঙ্গেল ইনস্ট্রাকশনের জন্য তো ডিকোডার একটা লাগবেই, কারণ জি, স্যার। ইনস্ট্রাকশন তো কম্পিউটার বুঝে না, ইনস্ট্রাকশনকে আমাদের ডিকোড করা লাগে, কম্পিউটারের ভাষায় ডিকোড করতে হয়, সেই জন্য ডিকোডারও একটা, আর মাল্টিপলের ক্ষেত্রে মাল্টিপল ডিকোডার লাগবে। মাল্টিপল ডিকোডার লাগে স্যার। বোঝা গেছে? জি স্যার। গ্রেট। এই সবাই বুঝতে পারছো? এটা কিন্তু ইম্পর্টেন্ট। বুঝতে না পারলে পরে করে নিবো, সমস্যা নেই। নিউরাল নেটওয়ার্ক, আমাদের ব্রেনের ক্ষুদ্রতম একক কি? আমাদের স্যার? ব্রেনের স্যার আমাদের নিউরন। হ্যাঁ, নিউরন স্যার। নিউরন। নিউরনের কাজ কি বলতো? প্রতিটা নিউরন কিন্তু একটা কম্পিউটারের মতো, এটা জানো তোমরা? নিউরনের কাজ কি বলতো? তারা সংযুক্ত করা সিনাপসের সাথে। সিগন্যালটাকে একটা জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। হ্যাঁ, এক্স্যাক্টলি, মানে প্রসেস করা আর কি, ইনফরমেশন প্রসেস করা। আচ্ছা, ধরে নাও তখন যে এক্সাম্পলটা দিতে গেছিলাম প্যারালাল প্রসেসিং এর ক্ষেত্রে, কোনো একটা রেস্টুরেন্টে তোমরা কোনো একদিন খেতে গেলা, সেই রেস্টুরেন্টে যদি তোমাদেরকে পোড়া খাবার দেয় বা বাজে খাবার দেয়, বিল যদি বেশি নেয়, সেকেন্ড টাইম কি তোমরা ওই রেস্টুরেন্টে খেতে যাবা? কি বললাম বুঝুনি? কোনো একটা যাবো রেস্টুরেন্টে, না স্যার। হ্যাঁ, তো কেন যাবা না বলো তো? বিল বেশি নিছে স্যার। ওকে, বিল বেশি নিয়েছে, ওকে ফাইন। আর স্যার খাবারটাই তো ভালো ছিল না। খাবারও ভালো ছিল না স্যার। আর মানে সার্ভিস খারাপ। এই যে ইনফরমেশন গুলো তোমরা ইন্টারপ্রেট করলা, এটা কেমন করে করলা? এই ব্রেনে জমা হয়েছে না স্যার। হ্যাঁ, ব্রেনে জমা হয়েছে বা তোমরা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স করলা, সেটা তোমাদের ব্রেন সেলে জমা হলো, সেই ব্রেন তোমাদেরকে বলে দিল যে নেক্সট টাইম থেকে এখানে আর না। তার মানে তোমাদের কাছে ইনফরমেশন আছে, বা তোমরা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে যেটা গ্যাদার করলা যে আমরা এখানে আর খাবো না। তো এই যে ডিসিশনটা নিলা, এটা হচ্ছে তোমাদের ব্রেনের সক্ষমতা, যে তোমরা তোমাদের মাথা খাটিয়ে, যে অনেক সময় বলে না যে মাথা খাটিয়ে কাজ করো, তো মাথা খাটিয়ে তোমাদের এই ইনফরমেশনটা পাইলা যে এইরকম আমরা কাজ করব না। কিন্তু এখন চিন্তা করো, আমাদের কম্পিউটার কি এরকম মাথা খাটাতে পারে? আমাদের কম্পিউটার কি আমাদের চেয়ে এরকম মাথা খাটাতে পারে? কি কোনো ডিসিশন নিতে পারে না আমাদের মতো? স্যার, নো স্যার। প্রথম দিন, কম্পিউটার ইজ ডাম্ব মেশিন। হ্যাঁ, ডাল মেশিন, প্রথম দিন যেটা বলেছিলাম, ডাম ডিভাইস। ডাম্ব স্যার। ডাম ডিভাইস, ওকে, ডাম্ব ডিভাইস। হ্যাঁ, ডাম ডিভাইস। আচ্ছা, প্রথম দিন চিন্তা করো, তোমরা প্রথম দিন যে ক্লাসে এসেছিলা, প্রথম দিন ক্লাসে অলমোস্ট 50 স্টুডেন্টস ছিল। প্রথম দিন হয়তো বা এক একজন এক এক রকম ড্রেস পরে এসেছিলা, কেউ শেভ করা ছিল, কেউ শেভ করা ছিল না, মেয়েরা এক একটা হয়তো বা কালারফুল ড্রেস পরে এসেছিল। দ্বিতীয় দিন হয়তো বা তারা হয়তো বা ওরকম ড্রেস পরে নাও আসতে পারে ম্যাক্সিমাম স্টুডেন্ট। তাহলে কিন্তু তোমরা তো নিজেদের বন্ধুদেরকে, নিজেদের আশেপাশে যারা ছিল তাদের প্রত্যেককে তো চিনতে পারছো, নাম না জানলেও তো চিনতে পারছো যে হ্যাঁ এই ছেলেটা অথবা এই মেয়েটা আমাদের ক্লাসে পড়ে। চিনতে পারোনি এরকম? বা তোমাদের পাশে যারা বসেছে তাদের নাম যেহেতু হয়তো তোমরা ইনফরমেশন এক্সচেঞ্জ করে চিনতে পারছো। জি স্যার। কিন্তু এখন একটা কম্পিউটারের কাছে চিন্তা করো, নর্মাল কম্পিউটার কিন্তু এই ক্ষেত্রে চিনতে পারবে না। নর্মাল কম্পিউটারকে ঠিক সিমিলার ডাটাই দিতে হবে। সিমিলার ডাটা যদি কোনো কারণে কম্পিউটারকে দেয়া না হয়, কম্পিউটার এটা বুঝতে পারবে না। ধরে নাও প্রথম দিন ক্লাসের মধ্যে তালহা লম্বা দাঁড়িয়ে আছে, তালহা তোমাদের সবার সাথে ইন্টারেক্ট করেছে, তালহা ক্লাসে বলেছে আমি ফিয়ার, আমার নাম তালহা, আমার বাসা বগুড়া, অনেক কিছু ইনফরমেশন। দ্বিতীয় দিন তালহা যদি শেভ করে আসে, তোমরা চিনতে পারবা এই ছেলেটা তালহা। কিন্তু এই ইনফরমেশনটা কম্পিউটারকে যদি দাও, কম্পিউটার সিম্পলি ইন্টারপ্রেট করতে পারবে না, কম্পিউটার চিনবে না তালহাকে, কারণ তালহা শেভ করে এসছে, তালহার চেহারায় পরিবর্তন এসেছে। এইটা হচ্ছে একটা বড় ধরনের সমস্যা একটা কম্পিউটারের ক্ষেত্রে, যে কম্পিউটার ডিসিশন নিতে পারে না। কম্পিউটার ডিসিশন নিতে পারে না। কম্পিউটারকে কিছু বেসিক ইনফরমেশন ফিড করা হয়, কিছু বেসিক ইনফরমেশন, এবং ওই বেসিক ইনফরমেশনের উপরে কম্পিউটার চলে। একটা অফিসের অ্যাটেন্ডেন্স কখনো চিন্তা করে দেখেছো সেই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কেন
নেওয়া হয়। ফিঙ্গারপ্রিন্টে কেন নেওয়া হয়? কারণ ফিঙ্গারপ্রিন্টটা স্থায়ী। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে একটা অফিসে যখন মানুষ ঢুকে, আমাদের অফিসে যেগুলো ছিল, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মানুষ অফিসে ঢুকতো। কেন ফিঙ্গারপ্রিন্ট? ফিঙ্গারপ্রিন্ট তো স্থায়ী, সেই জন্য শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মানুষ অফিসে ঢুকে অ্যাটেন্ডেন্স কাউন্ট করে। কেন ফেসিয়াল রিকগনিশন করে না? কারণ মানুষের ফেসিয়াল হেয়ার হতে পারে, এক মানুষ ওদের হেয়ার স্টাইল চেঞ্জ করতে পারে, কম্পিউটার ডিটেক্ট করতে পারবে না, সিম্পলি ডিটেক্ট করতে পারবে না। এই জন্য কম্পিউটারকে বলা হয় একটা ডাম ডিভাইস। কম্পিউটার ডিসিশন নিতে পারবে না তোমার জন্য, ডিসিশনটা নেওয়ার জন্য তোমাদের মাথা লাগবে। ঠিক এই কনসেপ্টটাই নিয়ে আসা হচ্ছে এখন কম্পিউটারের ক্ষেত্রে, যে আমাদের মাথা যেভাবে কাজ করে, আমরা যেভাবে ডিসিশনটা নিই, ঠিক এইরকম ডিসিশন কম্পিউটার নেবে। খুব ইন্টারেস্টিং একটা জিনিস না? কি ইন্টারেস্টিং জিনিস কিনা? নিউরাল জি নেটওয়ার্ক। স্যার। তাহলে কম্পিউটার যদি এরকম ডিসিশন নিতে পারে, তাহলে তো আমরা আরো আগিয়ে যেতে পারি। যেমন ধরো আমাদের আরো সুবিধা হতে পারে। যেমন ধরো বিদেশের রাস্তাতে যখন তোমাদের গাড়ি চলে, তখন ওরা ম্যাপে ওদেরকে কম্পিউটার জানিয়ে দেয় যে এই রাস্তার থেকে তুমি যদি এই রাস্তা চুজ করো, তোমার কাছে মাল্টিপল অপশন আছে, তুমি যদি এই রাস্তাটা চুজ করো, এই রাস্তাটার ডিস্টেন্স হচ্ছে এত এত কিলোমিটার হবে, এইসব রাস্তাগুলো এত কিলোমিটার হতে পারে। কম্পিউটার কিছু কমন অ্যালগোরিদমের উপরে তাদেরকে ইনফরমেশনটা ফিট করে ইউজারকে, এবং কম্পিউটার এইটুকু পর্যন্ত বলে দেয় যে এই রাস্তায় এতটুকু ট্রাফিক আছে, এই রাস্তায় যেও অথবা যেও না। এটা হচ্ছে কিন্তু তোমাদেরকে এখন যেটা পড়াচ্ছি, সেটা হচ্ছে কম্পিউটারের এখন নেক্সট জেনারেশন, হয়তো বা তোমরা তোমাদের লাইফে পাবা কিছু, যেটা সবাই আশা করছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা নিয়ে কম্পিউটারের মানে যারা ম্যানুফ্যাকচারাররা আছে বা যারা বিজ্ঞানী আছে, তারা সারাদিন এটার পিছনে লেগে আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তুমি আমি যেরকম সারা ওই যে বাচ্চাকালে মুভি দেখছি, যে রোবোকপ বললে ভুল, হ্যাঁ রোবোকপ হতে পারে, বা অন্য এরকম কিছু জিনিস হতে পারে যারা মানুষের মতো কাজ করবে আর কি। সেই রকম কিছু কনসেপ্টটা কিন্তু তোমাদের পড়াশোনার মধ্যে এখন শুরু হয়ে গেছে। এটাকে বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে নিয়ে চিন্তা করতেছে এখন নেক্সট জেনারেশন আসার জন্য, যে একটা কম্পিউটার যাত্রা মানুষের মতো আচরণ করবে। তো যেটা বললাম, যে কম্পিউটার বা একটা সিস্টেম তখন ইউজারকে বলে দেয় যে এই রাস্তা দিয়ে এরকম তোমার হচ্ছে যে যানজট আছে, তুমি তখন ওই রাস্তা দিয়ে যাও। এইটাও যে দেয়, এটা হচ্ছে একটা নিউরাল নেটওয়ার্কের ছোট্ট একটা উদাহরণ। কিন্তু যে ইনফরমেশনটা একজন ইউজারকে বা একজন ড্রাইভারকে সে কম্পিউটারটা দিল, সেটাও অল্প কিছু ইনফরমেশনের উপর। হয়তো বা এমনও হতে পারে যানজট আছে বা গাড়ি আছে, কিন্তু হয়তো বা এমন কিছুই না যেটা হয়তো বা 1-2 মিনিটের মধ্যেই ছুটে যাবে। সেটা হয়তো একটা মানুষ দেখলে বুঝতে পারবে, কিন্তু কম্পিউটার দেখলে বুঝতে পারবে না। এই যে বুঝতে না পারাটা, এটা হচ্ছে কম্পিউটারের একটা ল্যাগেন্স বা একটা ফল্ট, যেটা এখন ওভারকাম করার চেষ্টা করা হচ্ছে, যে কিভাবে কম্পিউটারকে আরো শক্তিশালী করা যাবে। সেই কনসেপ্টটাই হলো বেসিক্যালি নিউরাল নেটওয়ার্ক। আসলে অনেক গল্প হয়ে গেল, এবং মূল টপিকে ঢুকি। The humans are called super species. That is because the reason of the decision making ability. মানুষ যে ডিসিশন নিতে পারে, এটার কারণেই তাদেরকে বলা হয় সুপার স্পিসিস। In times of making decision, the human uses the brain, and we all know that the brain is consisted with neurons. Now, when a human makes a decision, it is based on the previous experience and many other factors. মানে অতীতের যে অতীতের অভিজ্ঞতার সাথে অনেকগুলো আলাদা ফ্যাক্টর থাকে, সেই ফ্যাক্টর গুলাকে এক করেই একটা মানুষ ডিসিশন নেয়। Now, a computer cannot make accurate decision based on the consequence, and that is a major drawback. যেটা তোমাদেরকে একটু আগে উদাহরণ দিলাম, যে 50টা স্টুডেন্ট আছে, তাদের মধ্যে কি হয়তো চেঞ্জ করতে চিনতে পারবে, পারবে না, ওইটা এখানে বলা আছে। That means when we make a decision, we get help from the neurons to make decision. That is the concept that has been used to make a network which is very competitive in making decisions. This kind of network is the base of creating artificial intelligence, and this network is called neural network. এই ধরনের যদি একটা নেটওয়ার্ক তৈরি করা যেতে পারে, সেটাকে বলা হয় নিউরাল নেটওয়ার্ক। তো নিউরাল নেটওয়ার্কের ডেফিনেশনটা কি? নিউরাল নেটওয়ার্ক আর ম্যাথমেটিক্যাল মডেলস that use learning algorithm inspired by the brain to store information.
নিউরাল নেটওয়ার্কটা হচ্ছে এক ধরনের অ্যালগোরিদম, যেটা হচ্ছে কি বেস করা হয়েছে লার্নিং অ্যালগোরিদমের উপর। লার্নিং অ্যালগোরিদমটা কি? লার্নিং অ্যালগোরিদমটা হচ্ছে আমাদের ব্রেন যেভাবে ইনফরমেশনকে ডিকোড করে, যেভাবে ইনফরমেশনকে সংরক্ষণ করে এবং যেটাকে পরবর্তীতে আমরা ইউজ করি, ঠিক ওইটার উপর বেস করে লার্নিং অ্যালগোরিদমটা তৈরি করা হয়েছে। এবং লার্নিং অ্যালগোরিদমটাই হলো নিউরাল নেটওয়ার্কের মূল বিষয়বস্তু। Since neural networks are used in machines, they are collectively called artificial neural networks. Nowadays, the term machine learning is often used in the field and in the scientific discipline that is concerned with the design and development of algorithms that allow the computers to learn based on data, such as from the sensor data database. Application of the neural network: image processing, route detection, speech recognition, forecasting, language processing, etc. 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 आपकी बहुत काज আছে নিউরাল নেটওয়ার্কে। অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজটা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক হ্যাভ দ্য অ্যাবিলিটি টু লার্ন বাই দেমসেলফ। এরা নিজ থেকে নিজে শিখতে পারে। and produce the output that is no limited to the input provided. আমি ইনপুট কতটুকু অল্প দিচ্ছি কিনা দিচ্ছি সেটার উপর ভিত্তি না করে তারা বেস্ট আউটপুটটা দিতে পারে। যেমন ধরো কি বলবো, আচ্ছা ধরে নাও যে আমাদের আরআইবিতে কোনো একটা ফাংশন হচ্ছে, আমি তালহাকে অথবা ইশতিয়াককে ডেকে বললাম যে যাও আমাদের এখানে 50টা স্টুডেন্ট আছে, তুমি হচ্ছে 50 জন আমরা মানুষ আছি, তোমরা 50টা হচ্ছে সিঙ্গারা নিয়ে আসো। তো 50টা সিঙ্গারার দাম ধরে আমি এখন তালহা অথবা ইশতিয়াককে দিয়ে দিলাম, বললাম যে দর মেরে যে মোট থেকে সিঙ্গারাটা নিয়ে আসো। এখন তালহা অথবা ইশতিয়াক দোকানে যে দেখলো যে দাম থেকে ওরা আমি যে টাকা দিয়েছি সেখান থেকে হয়তো বা 30 টাকা বা 40 টাকা তাদের কাছে কম আছে, কোন এক কারণে হয়তো সিঙ্গারার দাম বাড়িয়ে দিয়েছে, সেই জন্য কম আছে। তখন তালহা অথবা কোনো একটা মানুষ যদি থাকে বা কোনো একটা তালহা অথবা ইশতিয়াক এরা কি করবে? এরা বলবে যে ঠিক আছে 30 টাকা এমন বেশি কিছু না, আমরা নিয়ে যাই পরে স্যারের কাছে টাকাটা নিয়ে নিবো। কিন্তু কম্পিউটার যদি সেখানে থাকে সে কি করবে? সে তো বলবে যে টাকা নাই, সেজন্য রিটার্ন ঘুরে চলে আসবে। তার মানে হচ্ছে আমি তাকে এইটা ইনপুট কিন্তু দেইনি যে তোমার কাছে টাকা না থাকলেও তুমি নিয়ে আসবা, পরবর্তীতে আমি তোমাকে টাকা দিব। তার মানে হচ্ছে ইনপুটের স্বল্পতার কারণে সে যদি আমাকে আউটপুট শো করতে না পারে, সেটা একটা ড্রব্যাক। কিন্তু এই নিউরাল নেটওয়ার্কের অ্যাডভান্টেজটা হলো এরা জাস্ট মানুষের মতো চিন্তা করবে, এবং আমি যদি ইনপুট রেখে অল্পও দিই, সেই অল্প ইনপুটের উপর সে ডিপেন্ড করবে না। সে হচ্ছে গোটা সিস্টেমের, যেহেতু বললাম যে এটা হচ্ছে একটা কানেক্টেড নেটওয়ার্ক হবে, সেই কানেক্টেড নেটওয়ার্কে একে অন্যের সাথে হয়তো ইনফরমেশন এক্সচেঞ্জ করবে। ইনফরমেশন এক্সচেঞ্জ করে যেটা হবে সে বেস্ট আউটপুটটা দিবে। এইরকম ভাবে একটা নিউরাল নেটওয়ার্কের কাজ। দ্য ইনপুট ইজ স্টোরড in its own network instead of a database. Hence, the loss of data does not affect its working. যেহেতু এইখানে যে কাজ হবে, কাজের ফলে আউটপুট আসবে, সেটা কোনো ডাটাবেজে যুক্ত হবে না, সেটা সরাসরি নেটওয়ার্কে থাকবে, এবং নেটওয়ার্কে থাকার ফলে এখান থেকে ডাটা কখনো লস হওয়ার সম্ভাবনা নাই। These networks can learn from examples and apply them when a similar event arises. এই যেটা বললাম যে কোন একটা কম্পিউটারকে কাজ দিয়েছি, সেই কাজটা যেটা বললাম হয়তো বা ইনপুটের অভাবে তাকে বলেছি যে তুমি জিনিসটা নিয়ে আসো, কিন্তু নিয়ে আসার বদলে সে যদি চলে আসে, তখন আমি তো তাকে আবার বলবো যে তুমি আবার নিয়ে আসো, তোমাকে দরকার হলে আমি পরবর্তী টাকা দিয়ে দিব। এই যে একটা এক্সপিরিয়েন্স সে ফিল করলো, সেই এক্সপিরিয়েন্সটা সে কম্পিউটারটা নিজের মধ্যে রাখবে না, সেটা গোটা নেটওয়ার্কের মধ্যে ছড়াই দিবে। যার ফলে আমি এটা রাজশাহীতে বসে করছি, ঠিক এরকমই কোনো একটা ঘটনা যদি ঢাকায় বসে বা সিলেটে বসে বা লন্ডনে বসে অন্য কোনো জায়গায় বসে এরকম কিছু হয়, তখন যেন ওই এক্সপিরিয়েন্স থেকে আরেকটা ডিভাইস ওই রকম সিদ্ধান্ত নিতে পারে। Even if a neuron is not responding or a piece of information is missing, the network can detect the fault and still produce the output. কোনো একটা কারণে ধরে নিই কোনো একটা নিউরন কাজ করতেছে না, নেটওয়ার্কের মধ্যে কোনো একটা ইনফরমেশন মিসিং, তবুও এই নিউরাল নেটওয়ার্কের আইডিওলজিটা হলো বা থিঙ্কিংটা হলো যে আমাদের নেটওয়ার্ক কাজ করবে, নেটওয়ার্ক কাজ করে আমাদেরকে বেস্ট আউটপুটটা প্রোভাইড করবে। They can perform multiple tasks in parallel without affecting the system performance. সিস্টেমের পারফরমেন্স
লুজ না করে আমাদের সাথে এক গাদা কাজ করে আমাদেরকে দিতে পারবে। এটা হচ্ছে অ্যাডভান্টেজ নিউরাল নেটওয়ার্কের। আর ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে কি, অ্যামাউন্ট অফ ডাটা। কারণ কাজ তো করবে কম্পিউটার বা কাজ করবে কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোনো একটা জিনিস, কম্পিউটারই ধরে নাও বা প্রসেসর। এদেরকে সূক্ষ্মভাবে কাজ করার জন্য প্রতিটা ইনফরমেশন বা প্রতিটা যে কোনো পসিবল সিনারিও আমাদেরকে একে বুঝাই দিতে হবে। সেই জন্য হচ্ছে কি, ডাটা যেটা আমাদেরকে ইনপুট দিতে হবে, যার উপর বেসিস করে কম্পিউটার সিদ্ধান্ত নিবে, ইনপুট ডাটাটা অনেক বেশি হবে। এই যে যেরকম একটা বললাম, খুব ছোট্ট একটা উদাহরণ, যে টাকা আমার কাছে নাই, টাকা টাকা অল্প দিয়েছি বা টাকা কম হয়েছে, সে ব্যাক করে যেন না আসে, সেটা একটা ইনফরমেশন হতে পারে। আর একটা ইনফরমেশন কি হতে পারে, ওই দোকানে নাই, তাহলে আরেক দোকানে দেখতে হবে, সেটা একটা ইনফরমেশন হতে পারে। আবার এমনও না যে সে খুঁজতে 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 সে একবারে চলে যাবে সাহেব বাজার, সেটাও না, তখন আশেপাশে অন্য কোনো কিছু আছে কিনা সেটাও দেখতে হবে। এবং দেখতে যে আবার সে যেন বার্গার নিয়ে চলে না আসে, সেটাও দেখতে হবে। তার মানে হচ্ছে কি, একটা ছোট্ট সিদ্ধান্তের জন্য আমরা কখনো হয়তো চিন্তাও করি না যে আমরা ছোট্ট একটা সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু সে সিদ্ধান্তের উপর যেসব জিনিসগুলা বা যেসব এক্সপেরিয়েন্স গুলো আমাদের আছে, সেগুলোর উপর ভিত্তি করেই তো সিদ্ধান্ত নিচ্ছি। কত এক্সপেরিয়েন্স আমাদের আছে এতদিন পর্যন্ত যা হয়েছে, সেগুলোর উপর ভিত্তি করে আমরা কোনো একটা সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু কখনো আমরা হয়তো বুঝি না যে আমরা এই সিদ্ধান্ত নিচ্ছি। কিন্তু যখন কোনো কম্পিউটারকে তুমি যখন সিম্পল একটা কাজ করাইতে যাবা, তখন তোমাকে কিন্তু প্রতিটা জিনিস মাথায় রাখতে হবে এবং প্রতিটা জিনিসই একটা 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 করে কম্পিউটারকে ইনপুট দিতে হবে। তার মানে কি, তুমি যখন যে ডাটাটা কম্পিউটারকে ইনপুট দিবা, সেটা অ্যামাউন্ট হয়ে যাবে অনেক বেশি। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আবার কি, যেহেতু তুমি একটা কম্পিউটারকে দিয়ে কাজ করাবা, যে নেটওয়ার্কের মধ্যে কম্পিউটারটা কাজ করবে, সেই নেটওয়ার্কটা তৈরি করা এবং সেই সিস্টেমটা তৈরি করা বেশ খরচের কাজ, এক্সপেন্সিভ। এটা তো যে কেউ বোঝা যাচ্ছে। তাহলে বুঝতে পারলা নিউরাল নেটওয়ার্কটা কি জিনিস, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি হলো? জি স্যার। কনসেপ্টটা কিরকম? ইশতিয়াক, কনসেপ্টটা কিরকম নিউরাল নেটওয়ার্কের? কনসেপ্টটা হচ্ছে স্যার, না না, কনসেপ্টটা কিরকম, ভালো মন্দ, গুড ব্যাড? ভালো স্যার। ভালো। জি স্যার। কম্পিউটাররা যদি নিজে থেকে ডিসিশন নেওয়া শুরু করে, এটা অনেকের ভয় আছে যে কম্পিউটাররা মানুষের বিপক্ষে লাগবে কিনা। লাগতেই পারে স্যার, অসম্ভব কিছু না। এই পারে, এইটাই হচ্ছে ভয়ের কাজ। যে কম্পিউটারকে হয়তো বা আমরা চিন্তা করার শক্তি দিলাম কোনো একটা ভাবে, কিন্তু কম্পিউটাররা নিজেরা আমাদের বিপক্ষে লেগে যাবে কিনা, এবং হয়তো বা মানুষের যে জাতিটা আছে সেটা এক্সটিংশনের পর্যায়ে চলে যাবে কিনা, এটা একটা ভয় অবশ্যই। এটা নিয়ে একটা মুভি আছে, তোমরা ইচ্ছা করলে দেখতে পারো, উইল স্মিথের আই রোবট। মুভিটা পুরাতন হলেও ভালো, দেখতে পারো। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মুভিটা। এইটা হলো নিউরাল নেটওয়ার্কের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। আর আজকের লাস্ট টপিকটা হচ্ছে অপটিক্যাল কম্পিউটিং। অপটিক্যাল কম্পিউটিং is a computational pattern that uses the photon produced by laser or diodes for digital computation. আমাদের যেগুলো নর্মাল কম্পিউটার আছে সেখানে ইলেকট্রন ব্যবহার হয়, কিন্তু অপটিক্যাল কম্পিউটিং এ যেটা ব্যবহার হবে সেটা হচ্ছে ফোটন, এনার্জির লাইটের ক্ষুদ্রতম একক। Photons have proved to give a higher bandwidth, এর স্পিডটা অনেক বেশি হয়, than the electrons we use in conventional computer system. আমরা যে কনভেনশনাল কম্পিউটার সিস্টেমে যে ইলেকট্রনটা ইউজ করি, সেগুলোর চাইতে ফোটনের ব্যান্ডউইথটা বেশি, মানে খুবই হাই স্পিডে কাজ করতে পারে। The optical computers would give us a higher performance বেশি হবে, and hence be faster than the electron ones. Photons are almost massless, এদের ভার বলতে নাই বলতে গেলে, hence we need very little less amount of energy to excite them. তাই যখন আমরা এদেরকে এক্সাইট করব, তখন আমাদের খুবই অল্প পরিমাণ এনার্জি লাগবে। Also, instead of operating in a serial fashion like most of the classical computers, optical computing operates in parallel way. Optical computer by default parallel way কাজ করবে, which helps it to tackle complex problems using light reflection, as well as have increased bandwidth as compared in electron-based systems. Coming to the security, and optical computing processes data while it is in motion
ভেরি লেস ডাটা ইজ এক্সপোজ, এখানে খুব অল্প পরিমাণ ডাটাই বাইরে আসে। দ্য লিডস টু দিস লিডস টু ইনক্রিজ সিকিউরিটি দেন দ্য কনভেনশনাল সিস্টেম, যার ফলে সিকিউরিটিটা অনেক টাইট। অ্যাডভান্টেজ, এটা হচ্ছে যেহেতু ইলেকট্রনের জায়গায় ফোটন ইউজ করা হচ্ছে, যেন হিট যেটা তৈরি হবে সেটা খুবই কম অপটিক্যাল কম্পিউটিং এর ক্ষেত্রে। ক্যান টেকেল কমপ্লেক্স কম্পিউটেশন ভেরি কুইকলি, কম্পিউটার যে কমপ্লেক্স যে কম্পিউটেশন গুলো থাকে সেটা খুব তাড়াতাড়ি নিতে পারে। ইনক্রিজড কম্পিউটেশনাল স্পিড, এর কম্পিউটেশন স্পিডটা অনেক ভালো। হায়ার ব্যান্ডউইথ, যেটা বললাম, লস ও ডাটা খুবই কম। ফ্রি ফ্রম ইলেকট্রিক্যাল সার্কিট, শর্ট সার্কিট, যেহেতু এখানে ইলেকট্রন থাকবে না সেজন্য ইলেকট্রিক সার্কিটের প্রশ্নই আসে না। ডিসঅ্যাডভান্টেজ, কম্পোনেন্টস ফর অপটিক্যাল কম্পিউটার্স উড বি ভেরি কস্টলি, অনেক খরচের হবে। সাইজ অনেক বাল্কি হবে প্রথম প্রথম দিকে, এবং অবশ্যই ডাস্ট অথবা এরকম কোনো ময়লা আবর্জনা থাকলে সেখানে যেহেতু আলো মুভ করতে প্রবলেম হবে, সেই জন্য সেখানে হয়তো বা ইন্টারফারেন্স বা বাধা আসার একটা চান্স আছে। এটাই হলো অপটিক্যাল কম্পিউটিং। এখন তোমরা একটা কাজ করো, তোমরা হচ্ছে 5 মিনিট একটা ব্রেক নাও, 5 মিনিট পরে ক্লাসে জয়েন করো। এখন 11:15 বাজে, ঠিক 11:20-এর মধ্যে যখন কল করবো সবাই চলে আসবো, দিয়ে আমরা হচ্ছে রোল কল করে সেকেন্ড ক্লাসটা শুরু করবো দ্রুত। সবাই 5 মিনিটের ব্রেক নাও, 5 মিনিট ব্রেক পরে আমি ডাকতেছি সবাইকে। এই রোল কল হবে। ইঁদুরের ইংলিশ কি? র্যাট, তা মাইস, 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 মাইস কি? আচ্ছা, মাইস, আচ্ছা মাইস ঠিক আছে। প্লুরাল মনে হয় নাকি হ্যাঁ না? ওটাই বলতে চাচ্ছিলাম, প্লুরাল। ওটাই ও সরি স্যার, মাইস প্লুরাল। হ্যাঁ প্লুরাল, আমার জানা মতো প্লুরালই ওটা। এনিওয়েজ, এই যে মাউস বলা হয়, এটা কিন্তু দেখতে একটা ইঁদুরের মতোই, আমরা যে মাউসটা ইউজ করি। তোমাদের সিলেবাসটা হাতে নাও তো, সিলেবাসটা একটু হাতে নাও। সিলেবাসে দেখো, এই যে 2 নম্বর যে 2 নম্বর যে টপিকটা, মাউস বাটন কনফিগারেশন, মাউস ইউজিং দ্য মাউস, এই টপিকটা এখন আমরা পড়ে তোমাদের ছেড়ে দিব। এইটা তোমাদের হচ্ছে যারা কিনেছো, নর্টনের বইটা কিনছো, পিটার নর্টনের বইটা, এই বইটার কত পেজ এটা? এই বইটা হচ্ছে 60 নম্বর পেজ থেকে পাবা ইনফরমেশন, অনেক কিছুই পাবা এখানে। আর বাকিটুকু তো আমার স্লাইডে আছেই, আমার স্লাইড আর এই বইটা পড়লেই হয়ে যাবে। 60 নম্বর পেজ থেকে শুরু, শেষ হচ্ছে কত এটা, বেশি না, 65, 60 থেকে 65 পেজ, পিটার নর্টনের বই, এখানে এইসব জিনিসগুলো আছে। তো আসো, যে একটা কিউট মাউস দেখতে পাচ্ছি আমরা, কিউট মাউসটা নিয়ে একটু পড়াশোনা করি। মাউস নিয়ে এর আগে আমাদের পড়াশোনা হয়েছিল ইশতিয়াক, এর আগের ক্লাসে ইয়েতে, যখন আমরা একসাথে পড়তাম। হয়েছিল স্যার। হুম, মাউসের উপর সম্ভবত প্রেজেন্টেশন ছিল তালা সরকারের। তাই নাকি? জি স্যার। স্লাইড চেঞ্জ হয়েছে দেখছো? না স্যার, হয় নাই, কভার পেজ। এখন এখন হয়েছে স্যার। একবার একবার করে, আচ্ছা ঠিক আছে। মাউস
তাহলে মাউস জিনিসটা কি? কম্পিউটার মাউস ইজ এ হ্যান্ড হেল্ড হার্ডওয়্যার। মানে হচ্ছে হ্যান্ড হেল্ড হার্ডওয়্যার মানে হচ্ছে কি, যে জিনিসটা আমরা হাতে ব্যবহার করি। হার্ডওয়্যার ইনপুট ডিভাইস দ্যাট কন্ট্রোলস এ কার্সার ইন এ জিইউআই। কার্সার বলতে এই যে তীর চিহ্ন যেটা মুভ করছি এখন, দেখতে পাচ্ছ? এই যে সাদা একটা তীরের মতো নাচানাচি করতেছে, দেখতে পাচ্ছ না? দেখা জি যায়? স্যার। হ্যাঁ, এটাকে বলা হয় কার্সার। এখনকার তো সবাই এগুলো জানার কথা, যাই হোক তবুও একটু ডেফিনেশনে দেখে রাখো। কার্সার ইন এ জিইউআই। জিইউআই বলতে কি বোঝায়? কেউ একজন বলো তো। জিইউআই বলতে বলতে মুখে খানা তুলে ফেলছিলে। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। হ্যাঁ, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বলতে কি বোঝায়? স্যার দেখে দেখে কাজ করা, দেখে দেখে কাজ করা। হ্যাঁ, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এন্ড এই যে আমরা দেখতে পাইতেছি, দেখে কাজ করতেছি, সেটাকে বলা হয় গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। A computer mouse is a handheld hardware input device that controls a cursor in a GUI, graphical user interface, and can move and select text, যেটা মুভ করাতে পারি আমরা, কোনো টেক্সটকে সিলেক্ট করতে পারি, আইকনকে সিলেক্ট করতে পারি, ফাইলকে সিলেক্ট করতে পারি, ফোল্ডারকে সিলেক্ট করতে পারি অন অ্যান ইউজার্স কম্পিউটার, ইউজারের কম্পিউটারে এইসব কাজগুলো করতে পারি। উইথ দ্য হেল্প অফ দিস মাউস ইউজার ক্যান মুভ অ্যারাউন্ড অন এ ফ্ল্যাট সারফেস অ্যান্ড ক্যান কন্ট্রোল দ্য পয়েন্টার। আমি এই যে যেখানে এখন মাউসটা ঘুরাইতেছি সেটা হচ্ছে একটা ফ্ল্যাট সারফেস। সেই ফ্ল্যাট সারফেসের উপর রেখে ইউজারকে মাউসটা ঘোরাতে হয় এবং কোন একটা নির্দিষ্ট জিনিসকে পয়েন্ট করতে হয়। তা পয়েন্টার, পয়েন্টারটা দেখতে পাচ্ছি না। বুঝিনি। মানে কার্সারটা দেখতে পাচ্ছি না কোথায় আছে। এই যে কার্সর তো ভিতরে ঢোকাই নিয়েছি, সেজন্য দেখতে পাচ্ছেন না এখন। আচ্ছা। The pointer is usually is an on-screen object. এই পয়েন্টারটা হচ্ছে একটা স্ক্রিনের মধ্যে কোনো কিছু যখন আমরা দেখি সেই রকম একটা কোনো কিছু। ইউজুয়ালি অ্যান অ্যারো, সাধারণত এটা অ্যারোর মতো থাকে। এই যে তীর চিহ্ন দেখতে পাচ্ছ, একটা তীরের মতো থাকে। হুইচ ইজ ইউজড, যেটাকে ব্যবহার করা হয় ওই যে যেসব কাজগুলো করার জন্য, সিলেক্ট করা, অ্যাক্সেস মেনু, ইন্টারঅ্যাক্ট উইথ আদার প্রোগ্রাম, এটসেট্রা এটসেট্রা। হোয়াট আর দ্য ইউজ অফ এ মাউস? মুভ দ্য মাউস কার্সার, এই যে মাউস কার্সারকে উপরে নিচে করা। ওপেন আর এক্সিকিউট একটা প্রোগ্রাম, কোন একটা প্রোগ্রামের উপর যে যদি তুমি ডবল ক্লিক করো সাধারণত সেই প্রোগ্রামটা এক্সিকিউট হয়। এক্সিকিউট মানে হচ্ছে প্রোগ্রামটাকে রান করানো হয়। সিলেক্ট করা, কোন একটা টেক্সটের উপর যে কোন একটা মাউস সাধারণত ক্লিক করলে সেটা সিলেক্ট হয় অথবা হাইলাইট করা যায়। বা স্ক্রল করা, কোন একটা লম্বা যদি ডকুমেন্ট থাকে সেই লম্বা ডকুমেন্টকে উপরে নিচে করার জন্য সাধারণত এই মাউসটা ব্যবহার করা হয়। তো এইখানে কিছু জিনিস আছে, সেইসব জিনিসগুলোর ডেফিনেশন তোমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে ক্লিকিং, ডবল ক্লিকিং, ড্র্যাগিং, রাইট ক্লিকিং। টু ক্লিক অ্যান আইটেম উইথ দ্য মাউস, এই চেঞ্জ হয়েছে না স্যার। এখন? হ্যাঁ স্যার, আসছে স্যার, হয়েছে স্যার। হয়েছে। আচ্ছা, ক্লিকিং। ক্লিকিং মানে হচ্ছে টু ক্লিক অ্যান আইটেম অন দ্য মাউস ইউজার মুভ দ্য পয়েন্টার টু দ্য আইটেম অন দ্য স্ক্রিন। কোনো কিছুতে ক্লিক করার জন্য মাউসের পয়েন্টারটাকে ইউজার কোনো একটা জিনিসের উপর নিয়ে আসে। দেন দ্য পয়েন্টার টাচেস দ্য object the pointer touches the object, the use quickly pauses and releases the left button. আচ্ছা, কোন একটা অবজেক্টের উপর যদি মাউস পয়েন্টারটা নিয়ে আসি, পয়েন্টারটা নিয়ে এসে যদি একবার ক্লিক করি তাহলে সেটাকে হচ্ছে, একটা যদি ক্লিক করি সেটা হচ্ছে ক্লিকিং। টু পারফর্ম সিলেক্ট অন এনি স্ক্রিন ইউজার নিডস ক্লিকিং। কোন একটা আইটেমকে সিলেক্ট করার জন্য সাধারণত ক্লিক করা হয় একবার। ডবল ক্লিক করা হয় কখন? যখন কোনো প্রোগ্রামকে সাধারণত এক্সিকিউট করা হয় বা কোনো একটা জায়গায় যে যদি কোনো মাউস পয়েন্টারটা আমরা লেফট যে বোতামটা আছে যদি খুবই তাড়াতাড়ি চাপ দিই তাহলে ডবল ক্লিকিং করা হয়। ইট মিনস পয়েন্টিং টু অ্যান আইটেম উইথ দ্য পয়েন্টার অ্যান্ড দেন প্রেসিং অ্যান্ড রিলিজিং দ্য বাটন টুয়াইস ইন এ র্যাপিড সাকসেশন। মানে হচ্ছে দ্রুত যদি আমরা মাউসের বোতামটা চাপ দিই তাহলে সেটা হবে ডবল ক্লিকিং। সেক্ষেত্রে মাউসের সাধারণত লেফট বোতামটা ইউজ করা হয়। ড্র্যাগিং, ইট মিনস পয়েন্টিং টু অ্যান আইটেম, কোন একটা আইটেমকে পয়েন্ট করা, প্রেসিং দ্য প্রাইমারি বাটন at the same time and holding the button and move the mouse pointer। কোন একটা প্রাইমারি, আচ্ছা রাকিব কি ক্লাসে আছে? আচ্ছা স্যার। সমস্যা হয়েছে নাকি? কোনো কথা বলতেছে না, চুপ করে আছে নাকি? সম্ভবত মাইক্রোফোনের প্রবলেম হয়েছে স্যার আজকে। আচ্ছা আচ্ছা। It means pointing to an item, pressing the primary button, and at the same time holding the button and move the mouse pointer. As the pointer moves, the item also moves. And the item can be positioned at a new location. সাধারণত কোনো একটা জিনিস উঠানো, নামানো,
করার জন্য ড্র্যাগিংটা ইউজ করা হয়। আর রাইট ক্লিকিং হচ্ছে যেটা মেনি উইন্ডোজ প্রোগ্রাম সাপোর্ট দ্য রাইট ক্লিকিং, হুইচ মিনস pointing to an item on the screen, then pressing and releasing the right mouse button. This allows to open a shortcut menu that contains command of a program. সাধারণত রাইট ক্লিক করে আমরা কি করি, রিফ্রেশ করি অথবা নতুন ডকুমেন্ট খুলি। এগুলা সাধারণত একেবারে সিম্পল, এগুলা আসলে বলার কিছু না, জাস্ট আইটেমগুলো যাদের কাছে কম্পিউটার আছে তাদের এটা না জানার কিছু নয় আর কি। এই জিনিসগুলো দেখে রাখবো আর কি, সংজ্ঞা আসতে পারে ছোটখাটো। টাইপস অফ মাউস, এটা হয়তো ইম্পর্টেন্ট। টাইপস অফ মাউস, কয় ধরনের মাউস আছে তোমাদের নিজেরই বলো তো, অভিজ্ঞতা থেকে কয় ধরনের মাউস আছে? যারা কম্পিউটার ইউজ করো একটু রেসপন্স করো তো শুনি, কয় ধরনের মাউস আছে তোমাদের হিসাব কি? জানার মধ্যে 2 ধরনের স্যার, নরমাল আর গেমিং। আর আর কেউ ইউজ এটা করো না? ওয়্যারলেস আছে, হ্যাঁ, ওয়্যারলেস আর ওয়্যারযুক্ত, এটা তো ওয়্যারলেস মানে এটা তো তারের হিসাব করলে এটা তো কমন। হুম। আর এমনিতে যদি তারের হিসাব করি তাহলে হচ্ছে ওয়্যারলেস আর হচ্ছে ওয়্যারযুক্ত দুইটা। আর সবকিছু যদি হচ্ছে আর আমি যদি এখানে তোমাদের টাইপস অফ মাউসে মোস্ট প্রবাবলি 7টা মাউসের ভাগ করাইছি, আরো মাউসের ভাগ আছে, দেখতে চাইলে দেখে নিতে পারো। একটা হচ্ছে মেকানিক্যাল মাউস, একটা হচ্ছে ওয়্যার্ড মাউস, একটা ওয়্যারলেস মাউস, একটা হচ্ছে ব্লুটুথ মাউস, গেমিং মাউস, ট্র্যাকবল মাউস আর এরগোনমিক মাউস। তো মেকানিক্যাল মাউসটা দেখো, সবচেয়ে প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছ, এই দেখতে পাচ্ছ ছবি এখন? জি স্যার। জি স্যার। ওকে, এইটা হচ্ছে মেকানিক্যাল মাউস, সবচেয়ে প্রথম যে ছবিটা দিয়ে আছে। সেই মেকানিক্যাল মাউসটা বেসিক্যালি যখন আজকে থেকে মোটামুটি 15 বছর বা তার আগ পর্যন্ত এই ধরনের মাউসগুলাই ছিল বেশি। এখনো আছে কিছু কিছু তোমাদের স্কুল টিস্কুল অথবা এসব কলেজ টলেজে সাধারণত এই ধরনের মাউসগুলো এখনো আছে কিছু কিছু জায়গায়, ম্যাক্সিমাম জায়গায় এখন ওয়্যারলেসই চলে এসছে। তো এই মেকানিক্যাল মাউসে দেখো যে ছোট্ট একটা রাবার বল থাকে, দেখতে পাচ্ছ সবাই যেখানে মাউস পয়েন্টারটা আমার ঘুরতেছে, এই ছোট্ট একটা রাবার বল থাকে। এই রাবার বল একটা হোলের মধ্যে থাকে। যখন হচ্ছে আমার কোনো মাউসটা কোনো একটা ফ্ল্যাট সারফেসের উপর ঘোরাই তখন এই রাবার বলটা ঘুরে। এই রাবার বলটার মুভমেন্টটা মেজার করার জন্য পাশের ছবিতে দেখো 2টা সেন্সর থাকে এবং এখানে একটা হুইল থাকে। এই হুইলটা হচ্ছে রাবার বলের মুভমেন্টটা মেজার করে। এই মেজার করার ফলে মানে মাউসটা হচ্ছে ইনস্ট্রাকশন দেয় কম্পিউটারকে যে আমাকে কতদূর নিয়ে যেতে হবে পয়েন্টারটা। এখন আমাদের যে মাউসগুলো, সেই মাউসগুলো কোনোটাতেই এই ধরনের রাবার বল পাবা না। বেশিরভাগ ক্ষেত্রেই যে মাউসগুলো আছে সেগুলো হচ্ছে ওয়্যারলেস মাউস। কিছু কিছু ওয়্যার মাউস আছে কিন্তু সেগুলো হচ্ছে এলইডি মাউস আর কি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই রাবার বলালা মাউস, যেটাকে মেকানিক্যাল মাউস বলে, সেই সব মেকানিক্যাল মাউস এখন আর খুব কম, রেয়ার, খুবই রেয়ার। বললাম তো কিছু কিছু স্কুলে হয়তো বা গেলে পাবা, যে যাদের হয়তো ফান্ডিং টান্ডিং খুব কম ছিল অথবা যাদের অনেক আগের কম্পিউটার এখনো আছে, তারা এইসব মাউসগুলো এখনো ইউজ করে। তো এই মেকানিক্যাল মাউসের মানে জিনিসটা হচ্ছে এরকম। এটা হচ্ছে আবার মেকানিক্যাল মাউস আর আরেকটা ভাগে ফেলা যায়, সেটা হচ্ছে ওয়্যার মাউস। যেই মাউসটা কম্পিউটারের সাথে মানে মাউসের সংযুক্ত থাকবে একটা কম্পিউটার তারের মাধ্যমে। আর আবার একটা আসলো কি ওয়্যারলেস মাউস। এই যে ওয়্যার্ড মাউস হচ্ছে এরকম হতে পারে, এটাও হচ্ছে ওয়্যার মাউস। আবার মেকানিক্যাল মাউস সেটাও হচ্ছে ওয়্যার মাউস। কিন্তু মেকানিক্যাল মাউস বলতে সাধারণত যেটা বোঝায়, যেটা হচ্ছে ভিতরে রাবার বল থাকবে, একটা রাবার বল থাকবে, ওই রাবার বলটার মুভমেন্টের উপর ভিত্তি করে আমাদের কম্পিউটারের পয়েন্টারটা নড়াচড়া করবে। আর ওয়্যার মাউস বলতে নর্মালি সাধারণত বলা হয় এরকম একটা ইউএসবি মাউস, ইউএসবি কানেকশন থাকবে। ওয়্যারলেস মাউস আর ব্লুটুথ মাউসের কনফিগারেশনটা অলমোস্ট সেম। ওয়্যারলেস আর ব্লুটুথ মাউসের দুই ক্ষেত্রেই থাকবে একটা ডঙ্গল, যে ডঙ্গলটা হচ্ছে আমাদের ইউএসবি পোর্টে লাগানো থাকবে এবং সেইখান থেকে সিগন্যালটা যাবে হচ্ছে আমাদের মাউসে। সেই মাউসের সিগন্যালটা ক্যাচ করবে এবং সেখান থেকে প্রসেসরের মাধ্যমে আমাদের মাউসের মুভমেন্টটা নির্ণয় করা হবে। এখন যেটা আমি ইউজ করতেছি সেটা একটা ব্লুটুথ মাউস। কি ব্লুটুথ মাউসও এক ধরনের ওয়্যারলেস মাউস। তো এই দুইটা ওয়্যারলেস মাউস দেখো, ওয়্যারলেস মাউস ট্রান্সমিটস রেডিও সিগন্যাল। সাধারণত ওয়্যারলেস মাউসটাকে রেডিও সিগন্যাল এমিট করে এবং কানেক্ট করে হচ্ছে কম্পিউটারের সাথে। কিন্তু ব্লুটুথ মাউস যেটা, সেটাতে হচ্ছে ব্লুটুথ সিগন্যাল ট্রান্সমিট করে। দুইটা কিন্তু আলাদা, কিন্তু দুটাই আবার ওয়্যারলেস। দুটাই ওয়্যারলেস আর দুইটা কিন্তু আলাদা। একটা হচ্ছে রেডিও সিগন্যাল ট্রান্সমিট করতেছে, আরেকটা হচ্ছে ব্লুটুথ সিগন্যাল ট্রান্সমিট করতেছে। আরেকটা হচ্ছে গেমিং মাউস। এই যে ডানের যে মাউসটা দেখতে পাচ্ছ, এই ধরনের কিছু মাউস পাওয়া যায় শুধুমাত্র গেমিং বা গেম
এক্সটেন্সিভ গেম যারা খেলে তারা সাধারণত এইসব মাউস ইউজ করে। এগুলার অনেকগুলো বোতাম থাকে, কারণ এক একটা বোতামে এক এক কিছু অ্যাডভান্টেজ পাওয়া যায়, সেগুলা নর্মাল মাউসের সাথে কোনো মিল নাই বলতে কি, মানে এই গেমিং পারপাসের জন্য এইসব মাউস গুলোকে তৈরি করা হয়। স্যার স্লাইড চেঞ্জ হয় নাই। এবার হয়েছে স্যার। ওকে, এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গেমিং মাউস, কারণ এরকম অনেকগুলো বোতাম থাকে। এইসব বোতামগুলো সাধারণত ওই গেমের যারা বেশি কাজ কারবার করে, যারা গেম টেম বেশি খেলে, তাদের জন্য এইসব মাউসগুলো তৈরি করা হয় কিছু অ্যাডভান্টেজ পাওয়ার জন্য। এই মাউসটা একটু ইন্টারেস্টিং, এটা ট্র্যাক বল মাউস। এই ধরনের মাউস কোনো জায়গায় দেখছো কিনা আমি ঠিক জানি না। এই ধরনের মাউস তোমরা কোনো জায়গায় দেখেছো? এই যে ট্র্যাক বল মাউস, না স্যার। এই মাউসটাকে দেখে অনেকটা মনে হচ্ছে যে না, যে এটা মেকানিক্যাল মাউস থেকে উল্টাই দিয়েছে। মেকানিক্যাল মাউসটাকে, হ্যাঁ মেকানিক্যাল মাউসটাকে অনেকটা উল্টাই দিয়েছে, এরকম দেখে মনে হচ্ছে এটাকে। তো ট্র্যাক বল মাউস দেখো, এই ট্র্যাক বল মাউস লুকস এ লট লাইক অ্যান আপসাইড ডাউন মাউস, মানে দেখে যেন মনে হচ্ছে নিচ থেকে উপর করে দেওয়া কোনো একটা মাউস। দিস মাউস ফিচার এ বল উইথ এ সেন্সর দ্যাট মুভস দ্য কার্সর অন দ্য স্ক্রিন হোয়াইল দ্য বল ইজ মুভিং উইথ দ্য থাম্ব। তার মানে হচ্ছে যে তোমাদের যে বুড়া আঙ্গুল, সেই বুড়া আঙ্গুল দিয়ে হচ্ছে এই বলটাকে ঘোরানো হয়, ঘুরিয়ে মুভমেন্ট করানো হয়। A trackball generally requires less effort to move around than a wired or wireless mouse, while also allowing for easier scrolling. এটাকে স্ক্রল করতে সুবিধা হয়। That's it. A mouse generally gives you more freedom of movement and faster response time, which makes a non-trackball style better for gaming and computing activities. এরগোনমিক মাউস, যাদের হাতে কিছু প্রবলেম আছে, হাতে মুভমেন্টের বা হাতে মুভমেন্ট করতে প্রবলেম হয় আঙ্গুলগুলো, তাদের ক্ষেত্রে এই স্পেশাল একটা মাউস ডিজাইন করা হয়েছে। এটা আমি নিজে কখনো এই মাউসটা কোনো জায়গায় দেখিনি, এটা তোমাদের পড়তে যেয়ে দেখলাম আর কি। এই মাউসটা আমার সম্পর্কে আমার জানাও ছিল না, এবং এটা পড়তে যেয়ে যেটা জানলাম যে কারো কিছু কিছু মানে মানুষের প্রবলেম হয় হাতে ইউজ করতে মাউসগুলোকে, তারা এই ধরনের এরগোনমিক মাউসগুলো ইউজ করে, যাদের হাতে নাকি মানে সুবিধা হয় এইসব মাউসগুলো ইউজ করতে গেলে আর কি। এই মাউসটা সম্পর্কে আমার নিজেরও জানা ছিল না, এটা আমি নতুন দেখলাম আর কি। তো এই টাইপস অফ মাউস যদি বলে, তো এরকম প্রতিটার হয়তো বা 2-3টা করে 4-5টা 2-3টা করে লাইন প্রতিটাই লিখে দিব আর কি, যদি টাইপস অফ মাউস আসে। তো হাউ দ্য মাউস হ্যাজ ইনক্রিজ দ্য কম্পিউটার ইউজেবিলিটি, যদি মাউস না থাকতো তাহলে কি প্রবলেম হতো? মাউস যদি না থাকতো তাহলে কি প্রবলেম হতো? তাহলে স্যার সিএলআই চলতো এখনো, কমান্ড লাইন ইন্টারফেস আমাদের প্রত্যেকটা কমান্ড লাইনে কি করতে হতো তাহলে? টাইপ করে করে দিতে হতো। হ্যাঁ, তার মানে টাইপ তো পরের কথা, কিন্তু আগে মনে রাখতে তো হবে, সব মুখস্থ করতে হতো স্যার। মুখস্থ করতে হতো, প্রতিটা কমান্ড মুখস্থ করতে হতো। এই যে আমি এখন স্লাইড চেঞ্জ করছি, এটার জন্য কমান্ড দিয়ে দিয়ে তোমাকে মুখস্থ করতে হতো। তো যেহেতু আমাদেরকে কমান্ড মুখস্থ রাখাটা অনেক ডিফিকাল্ট, এবং গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা জিইউআই এর যে কনসেপ্ট, সেই কনসেপ্টে হচ্ছে যে অনেক ইজি হয়ে যাচ্ছে। এই জন্য আমরা এখানে একটা অবশ্যই অ্যাডভান্টেজ পাচ্ছি, যে আমাদের মাউস ইউজ করার ফলে যে আমাদেরকে কোনো কিছু মুখস্থ রাখতে হচ্ছে না। জি স্যার। আচ্ছা, তারপর হোয়াট আর দ্য পার্টস অফ দ্য কম্পিউটার মাউস দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। মাউসের কি কি পার্ট আছে? একটা হচ্ছে বাটন। বাটন হচ্ছে কি, দ্য টুডে অলমোস্ট অল কম্পিউটার মাউস হ্যাভ অ্যাট লিস্ট 2 বাটন, দুইটা ধরনের দুইটা বোতাম থাকে, এ লেফট বাটন এন্ড এ রাইট বাটন ফর ক্লিকিং এন্ড ম্যানিপুলেটিং অবজেক্ট এন্ড টেক্সট। ইন দ্য পাস্ট দেয়ার in the past there were mice with only one button. আগে যে সর্বপ্রথমে যেসব মাউস তৈরি করা হয়েছিল, এটা শুধুমাত্র একটা মাত্র বোতাম ছিল। ফর এক্সাম্পল, মেনি অফ দ্য আর্লি অ্যাপল কম্পিউটার্স মাইস হ্যাড অনলি ওয়ান বাটন, শুধুমাত্র একটা বোতাম ছিল। পরবর্তীতে আসলো দুইটা বোতামের। বল, লেজার আর এলইডি, এই যে আমি একটু আগে তোমাদের যে মেকানিক্যাল মাউসটা দেখালাম, সেই মেকানিক্যাল মাউসের নিচে থাকে বল, পরে এসছে লেজার, এখন আসতেছে এলইডি। এই দেখো, এটা হচ্ছে অপটিক্যাল মাউসের মধ্যে পড়ে গেছে, আর মেকানিক্যাল মাউসের মধ্যে এই রাবার বলটা থাকে। A desktop mouse uses a ball and rollers if it is a mechanical mouse, or a laser or LED if an optical mouse. যদি মাউসটা অপটিক্যাল হয় তাহলে লেজার অথবা এলইডি ব্যবহার করবে, আর যদি মেকানিক্যাল হয় তাহলে রোলার মানে হচ্ছে আমাদের রাবার বলটা ইউজ করবে। These components track the movement of the mouse on x axis and y axis. এই যে মুভমেন্টটা, এই মুভমেন্টটা আমাদের মেজার হবে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর,
এবং এই এক্স অথবা ওয়াই অক্ষ বরাবর এই মুভমেন্টটা আমাদের মাউসটা ইন্টারপ্রেট করবে এবং ইন্টারপ্রেট করে আমাদের কম্পিউটারকে বলবে যে আমাদের পয়েন্টারটাকে এখান থেকে এখানে নিয়ে যাও বা এখান থেকে এখানে নিয়ে যাও, বা আমাদের এখানে ডবল ক্লিক করো বা এখানে ক্লিক করো। এটাই হচ্ছে বল, লেজার অথবা এলইডির কাজ। মাউস হুইল সাধারণত দুইটা বোতামের মধ্যখানে একটা হুইল থাকে, চাকার মতো জিনিস থাকে। সেই চাকার মতো জিনিসটার কাজ হলো কোনো বড় যদি পেজ থাকে সেই পেজটাকে স্ক্রল করা। স্ক্রল করার অর্থ হচ্ছে উপরে নিয়ে যাওয়া, নিচে নিয়ে যাওয়া। সার্কিট বোর্ড তো অবশ্যই থাকবে, কারণ যে সকল ইনফরমেশন গুলো ক্লিক করা, ডবল ক্লিক করা, রিফ্রেশ করা, নতুন ফাইল খোলা, যেগুলো আমরা করতে যাই না কেন, প্রতিটাই হচ্ছে যে একটা ইনস্ট্রাকশন। সেই ইনস্ট্রাকশনকে ইন্টারপ্রেট করার জন্য সার্কিট বোর্ড থাকতেই হবে। এবং ফাইনালি কেবল থাকতে হবে, ওয়্যারলেস রিসিভার থাকতে হবে, যেটাকে আমরা সাধারণত ডঙ্গল বলি। তো কেবল অথবা ওয়্যারলেস রিসিভার সাধারণত আমাদের ইউএসবি পোর্টে লাগানো হয় এখনকার কম্পিউটারের ক্ষেত্রে। সেই ইউএসবি পোর্টের সাথে লাগানোর ফলে আমরা আমাদের কম্পিউটারটাকে চালাতে পারি। এগুলো হচ্ছে কম্পিউটার মাউসের বেসিক পার্ট। আর হচ্ছে আমাদের ল্যাপটপে তাহলে আমরা কি ইউজ করতে পারি? আমাদের ল্যাপটপের জন্যও তো মাউস দরকার। সবাই দেখতে পাচ্ছ, হোয়াট ডাজ এ ল্যাপটপ ইউজ ফর এ মাউস? জি স্যার। দেখা জি যাচ্ছে? স্যার, দেখা যাচ্ছে। ওকে। তো ল্যাপটপ তো আমাদের বেসিক্যালি পোর্টেবিলিটির জন্য ব্যবহার করা হয়, পোর্টেবিলিটির জন্য। যে ল্যাপটপ হচ্ছে আমরা নিয়ে যে কোনো জায়গায় মুভ করব বা যে কোনো এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করব, সেখানে যদি আমরা মাউস এখন লাগিয়ে ফেলি তাহলে জিনিসটা ল্যাপটপের মূল কনসেপ্ট থেকে একটু দূরে সরে যায়। সেই জন্য ল্যাপটপ যারা ম্যানুফ্যাকচার করে, যারা তৈরি করে, তারা ল্যাপটপের সাথেই একটা হচ্ছে মাউস প্যাড দিয়ে দেয়। এবং মাউস প্যাডে দেখো ওই যে কম্পিউটারের ছবিতে দুইটা বোতাম আছে, দুইটা ভাগ আছে। এটা বাম বোতামের মতো কাজ করে, বামের অংশটা, এটা ডান বোতামের মতো কাজ করে, ডান দিকের অংশটা। আর এই যে সারফেসটা, যে ছোট্ট একটা সারফেস দেখতে পাচ্ছ, এই সারফেসটা বেসিক্যালি এর উপর দিয়ে যখন তুমি আঙুল চালাবা বা ঘোরাবা, তখন জিনিসটা হচ্ছে এই আমরা যেভাবে মুভমেন্টটা করতেছি, এই মুভমেন্টটার কাজ করে হচ্ছে এই টাচ প্যাডটা। এটাকে বলে টাচ প্যাড। আর এটা হচ্ছে লেফট বাটন, রাইট বাটন। এই হচ্ছে আমাদের মাউসের ল্যাপটপে ইউজ। মাউস বাটন কনফিগারেশন দেখা যাচ্ছে? জি স্যার। মাউস বাটন কনফিগারেশনটা একটু ইম্পর্টেন্ট। মাউস বাটন কনফিগারেশনটা কি? আমাদের ক্লাসে ফুডের এই ব্যাচ সবাই মনে হয় ডান হাতি। তো যারা ডান হাতি হয় তারা হাতের ডান পাশে মাউসটাকে রাখে। ডান পাশে মাউসটা রাখার ফলে প্রাইমারি মাউসের যে বোতামটা সেটা হচ্ছে বাম বোতামে হয়, বাম বোতামে সাধারণত থাকে। এইটাকে দিয়েই আমরা সিলেক্ট করি, তারপরে হচ্ছে ক্লিক করি, ডাবল ক্লিক করি। আর মেনু টেনু আনার জন্য যে বাম বোতামে সরি যারা ডান হাতি যারা ডান হাতি, তারা হাতে যখন ডান হাতে মাউসটা নেয়, ডান হাতে মাউসটা নেওয়ার পরে বাম যে বোতামটা, সেই বাম বোতামটা হচ্ছে প্রাইমারি বোতাম। প্রাইমারি বোতামের কাজ হচ্ছে সিলেক্ট করা, ক্লিক করা, ডাবল ক্লিক করা। আর ডান দিকের যে বোতামটা আছে সেই বোতামটার কাজ হলো আমাদের কোনো মেনু বের করে দেওয়া, যেটা বললাম শর্টকাট তৈরি করা, ওই যে ড্র্যাগ মেনু যেটা আছে সেই মেনুটা বের করা। এখন কোনো কারণে যদি কোনো একটা বাম হাতি ছেলে এই মাউসটা নিয়ে বাম হাতে কাজ করতে যায়, তখন তো বোতামটা চেঞ্জ হয়ে যাবে। তার প্রাইমারি যে বোতামটা, সেই বোতামটা তখন কনফিগার করার দরকার হয়। তার মানে হচ্ছে বাম বোতামের কাজ ডান বোতামে এবং ডান বোতামের কাজ বাম বোতামে সরিয়ে নিয়ে আসার জন্য যে প্রসেসটা, সেটাকে বলা হয় মাউস বাটন কনফিগারেশন। সেই মাউস বাটন কনফিগারেশনটা করতে হয় এই কারণেই, যাতে কোনো লেফট হ্যান্ডেড পার্সন যাতে মাউসটা হাতে নিয়ে ইজিলি তাদের মুভমেন্ট, বা আমরা রাইট হ্যান্ডার যারা আছি তারা যেসব কাজগুলো করি, সেও যেন ইজিলি সেই কাজটা করতে পারে। সেই জন্য যে কাজটা আছে সেটাকে বলা হয় মাউস বাটন কনফিগারেশন। এই মাউস বাটন কনফিগারেশনটা কি জিনিস সেটা হয়তো বা পরীক্ষায় আসতে পারে। বোঝা গেল মাউস বাটন কনফিগারেশন কি জিনিস? কোর্স জি স্যার। কমপ্লিট। দেখা যাচ্ছে কিছু? হ্যাঁ স্যার, রেস শেষ। কি বুঝলা? ছবিতে কি লেখা আছে বলো। ইসরিয়া কি লেখা আছে বলো ছবিতে। কোর্স কমপ্লিশন। কোর্স কমপ্লিশন। কোর্স কমপ্লিশন। থ্যাংক ইউ ফর ইওর পেশেন্স ডিউরিং আওয়ার ট্রানজিশন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখন আমি অফিসিয়ালি বলতে পারবো তোমাদের কোর্স কমপ্লিট। একদিন পর্যন্ত অফিসিয়ালি বলতে পারছিলাম না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোর্স কমপ্লিট।
আমার কোর্স কমপ্লিট, তোমাদের অন্য কোর্সের কথা জানি না, আমার কোর্স কমপ্লিট। জি স্যার, এখন দুইটা কোর্স অফিশিয়ালি কমপ্লিট হলো স্যার, না বুঝিনি। তিনটা কোর্স অফিশিয়ালি কমপ্লিট হয়ে গেল। তাই